সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জেনেসিস বিসিএস কর্তৃক আয়োজিত আজকের 46তম এবং 47তম বিসিএস ভাইবার ওরিয়েন্টেশন ক্লাসে। আজকে আমাদের ভাইবার ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতেই যে অতিথিবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা পরিচিত হব। কিন্তু পরিচিত হওয়ার আগে আমরা মূলত আজকে একটু জানবো যে পুরো ভাইবা এই যে সেশনটা আমরা আয়োজন করতে যাচ্ছি, এই সেশনে আমরা মূলত ভাইবার বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং ভাইবার ড্রেস কোড থেকে শুরু করে আমাদের ভাইবার প্রিপারেশনটা কেমন হবে এবং ভাইবা বোর্ডে মূলত কোন ধরনের বা কোন বিষয়ে জানতে চাওয়া হয়, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো আলোচনায় বা পূর্ণাঙ্গ আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে একটু পরিচিত হই আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আমার পাশেই রয়েছেন অধ্যাপক আবু নাসের টুকু স্যার, এবং আমার সাথে রয়েছেন মোস্তফা ওবায়েদ স্যার, সিনিয়র ক্যারিয়ার কনসালটেন্ট, এবং অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার এএসএম ফাতে আকরাম স্যার, তত্ত্বাবধায়ক চলতি দায়িত্ব টিবি কন্ট্রোল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। সো স্যার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে স্যার, আমরা স্পেসিফিক ভাবে একটা বিষয় আহ, জানতে চাচ্ছি যে আসলে বিসিএস ভাইবাটা আমাদের ভাইবা প্রার্থীর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে বিসিএস এর যে নাম্বার বন্টন, ভাইবার যে নাম্বার বন্টনটা থাকে, সেই নাম্বার বন্টনটা মূলত কিভাবে হয়ে থাকে বা কত নাম্বারে আমাদের প্রার্থীদেরকে মূল্যায়িত করা হয়। প্রথমে আমি একটু জানতে চাচ্ছি আবু নাসের টুকু স্যারের। ধন্যবাদ আপনাকে। ভাইবার গুরুত্ব আপনারা জানেন, সবাই জানেন ভাইবাটা বিশেষ পরীক্ষা 3 পর্যায়ে হয়। প্রিলিমিনারি পরীক্ষা এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রিলি পরীক্ষা যদি কেউ পাস না করে সে তো রিটেন পরীক্ষা দিতে পারবে না। রিটেন খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ রিটেনে যে যত বেশি মার্কস পাবে সে তার কিন্তু কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভাইবা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? রিটেনে যে মার্কসটা পাবে ভাইবা মার্কসটা তার সাথে যোগ হয়। আমরা যারা ছেলেমেয়েরা যারা তাদের পাবলিক সার্ভিস কমিশন থেকে তাদের যে মার্কশিট উঠেছে, আমরা দেখছি যে প্রশাসন ক্যাডার বা কোনো ক্যাডারে ফার্স্ট সেকেন্ড থার্ডের সাথে আপনার মার্কসের ভেরিয়েশন তেমন একটা বেশি না। এখন ভাইবা আমরা যখন ভাইবা দিছি, আমার মনে আছে 18তম বিসিএস তখন ভাইবা ছিল 100 নম্বর, এখন কিন্তু ভাইবা হলো 200 নম্বর। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ভাইবা গুরুত্ব কত বেশি। ভাইবার গুরুত্ব অন্য আরেকটা কারণে বেশি, সেটা হলো রিটেন পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষা এটা অনেকটা আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড, আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ডস, ভ্যালুস, নর্মস, আপনার তার ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, এবং সে একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে কতটুকু কম্পিটেন্ট সেটা কিন্তু মেজার করা যায় না। ভাইবা হইল ফেস টু ফেস। এখানে শুধু প্রার্থীর নলেজ না, নলেজের সাথে সাথে তার পার্সোনালিটি, তার অ্যাটিটিউড, তার অ্যাপটিটিউড, তার মেন্টাল ফিটনেস, তার ফিজিক্যাল ফিটনেস, তার কর্মকুশলতা, বলার ভঙ্গি, স্টাইল, তার ভ্যালুস বা ইথিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলি ধরা খুব টাফ টাফ। তবু কথা বলতে বলতে কনভারসেশনের সবসময় কোনো এক সময় এগুলি উঠে আসে। অনেস্টি, ইন্টিগ্রিটি। তো আমি মনে করি ভাইবা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভাইবায় যদি ফেল করা হয় তাহলে রিটেনে সে যতই মার্কস পাক না কেন তাকে কিন্তু কাউন্ট করা হবে না। সুতরাং এই সেন্সে ভাইবা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আমি স্যারের কথার সাথে যদি একটু অ্যাড করি বা সম্প্রসারিত করি, আমরা নিশ্চয়ই জানি যে ভাইবার মার্কসটা হচ্ছে 200 নম্বরের ছিল, কিন্তু 45 বিসিএস থেকে এটা 100 মার্কের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে আমাদের পিএসসির সার্কুলার অনুসারে। সো সেই ক্ষেত্রে এই যে 100 মার্কের যে ভাইবা অনুষ্ঠিত হয়, সো এই যে 100 মার্ক মূলত কোন ক্রাইটেরিয়ায় পিএসসি একজন ভাইবা প্রার্থীকে মার্কিংটা করে থাকে, স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া রয়েছে কিনা স্যার? আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
অ্যাকচুয়ালি বিসিএস পরীক্ষাটা তো অনেকগুলো ধাপ থাকে, তার মধ্যে একজন ক্যান্ডিডেটের প্রেক্ষিত থেকে চিন্তা করলে মেজর 3টা ধাপ আছে। একটা আমাদের শ্রদ্ধেয় অবনাসিব টুকু স্যার যেমনটি বললেন, প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। আবার এটা ঠিক প্রিলিমিনারি পাস না করলে তো রিটেনের গেটে পাস করা যেত না। রিটেন না করলে, রিটেনে 50% মার্কস না পেলে আবার ভাইভার জন্য অ্যাটেন্ড করা যাচ্ছে না। এখন আমরা যাদের জন্য কথা বলছি, যারা মৌখিক পরীক্ষা দেবেন, তাদের জন্য আসলে এখন তাদের কিছু করার আছে, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষায়। এই অর্থে 46তম বিসিএস এ তার ক্যাডার হওয়ার পথে একটাই হার্ডাল, দ্যাট ইজ মৌখিক পরীক্ষা, যেহেতু সেগুলোতে সে পাস করে ফেলছে। স্যার যেমনটি বললেন, রিটেন পরীক্ষায় যে মার্কসটা পেয়েছে সেটা তার চেঞ্জ করার সুযোগ নাই, কিন্তু একটা ভালো মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারলে যদি তার 2টা মার্কসও পারে, এখন ভাইবার 200 মার্কসের মধ্যে সবার কম্পিটিশনটা হবে, রাইট? আর যেমনটি আপনি বললেন 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় 200 নম্বর, এটা আসলে এক্সিকিউট হবে 47তম বিসিএস থেকে, মানে 47th বিসিএস থেকে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অফিসিয়ালি 200 নম্বরের মৌখিক পরীক্ষা হচ্ছে এখন পর্যন্ত, এবং এখন মৌখিক পরীক্ষা 200 নম্বর, 100 না। 100 নম্বরটা হচ্ছে এক্সিকিউট হবে 47তম বিসিএস থেকে। এর আগে 3টি বিসিএস পরীক্ষায় মৌখিক নাম্বার 100 ছিল স্যার, একটা হচ্ছে 27, 28 এবং 29তম বিসিএস। পরবর্তীতে 30তম বিসিএস থেকে এটা আবার 200 হয়। আপনারা জানেন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এটা নিয়ে আবার নতুন করে আলোচনা হয় এবং সেখানে 100 মার্কস করার জন্য সিদ্ধান্ত হয়। যেহেতু এর আগেই 45, 46-এর সার্কুলার হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে 47 থেকে 100 নম্বরের পূর্বে। স্যার যেটা বললেন 200 নম্বরের ভাইভা এখন পর্যন্ত কার্যকর আছে। 47 থেকে 100 নম্বরের এটা হবে। এখন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন, অর্থাৎ ক্রাইটেরিয়া গুলো কি? এটা কোনো সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া পাবলিক সার্ভিস কমিশন উল্লেখ করে দিয়েছে, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই। তবে যেহেতু মৌখিক পরীক্ষার কতগুলো মৌখিক পরীক্ষা তো এমন না যে শুধু এইটাই হচ্ছে, আরো তো মৌখিক পরীক্ষা হয়, এবং সব মৌখিক পরীক্ষাতে একটা সেট রুল মোটামুটি দাঁড়িয়ে গেছে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা এগুলোর মাধ্যমে। সেখান থেকে স্যার যেটা বললেন, এটা একজন প্রার্থীর মেন্টাল ফিটনেসের পরীক্ষাটা কিন্তু আসলে প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষায় হয় না, যতটুকু ইন পার্সন হয়, ফেস টু ফেস হলে যেটা হয়। একজন প্রার্থীর পার্সোনালিটি করা, এটাকে কি বলবো, মূল্যায়ন করাটা, এটা ইন পার্সন না হলে এটা সম্ভব হয় না। তো যেটা স্যার শুরুতে বলেছিলেন, ইন্টিগ্রিটি অনেস্টি আছে কিনা একজন প্রার্থী, তার দেশের প্রতি তার দায় আছে কিনা, আমরা যেটাকে দেশপ্রেম বলি, সরাসরি তার জিজ্ঞেস করে না তোমার দেশপ্রেম আছে কিনা, হয়তো জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন করলো, আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রশ্ন করলো, এগুলো থেকে আসলে সে তার দেশ সম্পর্কে, সমাজ সম্পর্কে কতটুকু সচেতন এবং কতটুকু সেটা সে ওন করে একজন প্রার্থী, সেই বিষয়গুলো তারা মূল্যায়ন করেন। এরপরে একটা বিষয় হচ্ছে যে ডিসিশন মেকিং এবিলিটি। আপনি জানেন, আপনি নিজে একজন বিসিএস ক্যাডার অফিসার, সেক্ষেত্রে একজন প্রার্থীকে তিনি যেই ক্যাডারই যান না কেন, তাকে তার পরিসরে অনেকগুলো ডিসিশন মেক করতে হয়। সুতরাং গিভেন সিচুয়েশনে একজন প্রার্থীর ডিসিশন মেকিং এবিলিটি প্লাস হচ্ছে একজন অফিসারের কিন্তু অনেক কমিউনিকেশন দক্ষতা দরকার হয়। তার কমিউনিকেশন এবিলিটিটা কি, তার কমিউনিকেশন স্ট্রেংথ কি, এরপর তার যে আন্ডারস্ট্যান্ডিং, এটা সামাজিক সোশ্যালি অ্যাকসেপ্টেবল বা এটাকে কি বলবো, আমাদের যে প্রতিষ্ঠিত কালচারের সাথে তার যে ম্যানার্স সেটা অ্যাডজাস্ট করে কিনা, অ্যালাইন করে কিনা, সেই বিষয়টি আছে। তারপরে হচ্ছে যে আপনার ওভারঅল একজন প্রার্থীর মেন্টাল ফিজিক্যাল ফিটনেসটা এখানে দেখা হয়। ঠিক আছে স্যার, খুবই চমৎকারভাবে বিভিন্ন দিক এখানে নিয়ে আসলেন। তারপরও আমি যদি স্যার একটু মোটা দাগে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে একজন প্রার্থীকে ভাইবা বোর্ডে মূলত মোটা দাগে কোন বিষয়গুলো নিয়ে জাজ করা হয় স্যার? আপনার প্রশ্নটা আরো স্পেসিফিক হলে আমার হয়তো বলতে সুবিধা হতো। অর্থাৎ আমি যে বিষয়গুলো স্যার একটু টাচ দিলেন, আমি যে মানে আমার এর আগের প্রশ্নে যেগুলো বললাম, অর্থাৎ ওভারঅল একজন প্রার্থীর তার নির্বাচিত হলে তাকে যে দায়িত্বটা দেওয়া হবে ক্যাডার অফিসার হিসেবে, সেই দায়িত্বের জন্য একজন প্রার্থী কতটুকু ফিট হবেন ওভারঅল, এই বিষয়টা দেখতে চাওয়া হয়। সেখানেই বলছি প্রত্যুৎপন্ন মতিতা, ফিটনেস, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তার কমিউনিকেশন পাওয়ার, তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার,
টিম ওয়ার্ক করার তার শক্তি, হ্যাঁ, তার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, ইতিহাস ঐতিহ্য চারপাশে যা হচ্ছে, আমরা যেটাকে বলি রিসেন্ট লোকাল অ্যান্ড গ্লোবাল এরেনাতে কি হচ্ছে, এই ব্যাপারে একজন প্রার্থী কতটুকু সচেতন, এবং তাকে সে নির্বাচিত হলে প্রয়োজনীয় ট্রেনিং সাপেক্ষে তাকে যে দায়িত্বে দেওয়া হবে সেই দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হবেন কিনা সেই বিষয়টি এখানে এক্সামিন করা হয়। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যারের কথা অনুসারেই আমরা বুঝতে পারলাম যে একজন প্রার্থীর উপস্থাপন দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ ভাইবা বোর্ডে। সো স্যার মুনাসির টুকু স্যার যদি এই বিষয়ে একটু অ্যাড করতেন যে আসলে উপস্থাপনা দক্ষতাটা কিভাবে জাজ করা হয়, এবং হচ্ছে একজন প্রার্থীর ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত দক্ষতাটা খুব কতটা গুরুত্বপূর্ণ, এবং একজন প্রার্থীর যদি আঞ্চলিকতাটা থাকেও সেক্ষেত্রে এর প্রভাবটা কেমন হতে পারে স্যার। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নটার সাথে আগের প্রশ্নটা একটু লিঙ্ক জি, করি। আপনি বলছেন ভাইভায় প্রার্থীর কি কি যোগ্যতা দেখায়। ভাইভায় প্রার্থীর থিওরিটিক্যালি যদি আমি বলি, তিনটা যোগ্যতা দেখা হয়। একটা হলো তার কগনিটিভ কম্পিটেন্সি। কগনিটিভ কম্পিটেন্সি বলতে বোঝায় তার নলেজ। আর এই নলেজ আমরা পাই তিনটা জিনিস থেকে। একটা হলো বুদ্ধি থেকে, একটা হলো অভিজ্ঞতা থেকে, একটা হলো বিচারবোধ থেকে নলেজ দেখায়। এটা কোন বিষয়ে নলেজ? এই যে আমাদের আগে ওয়েবসাইট যেটা বলছে, এই নলেজগুলো দেখায়। প্লাস সে যে ক্যাডারটা ফার্স্ট চয়েস দিছে সেই ক্যাডারের জন্য সে যোগ্য কিনা এটা দেখায়। তারপরে যে থিওরিটিক্যালি যেটা সাইকোমোটর ডোমেইন বলে এটাকে, সাইকোমোটর ডোমেইন, অর্থাৎ আগে দেখছে কগনিটিভ ডোমেইন নলেজ আছে কিনা, দ্যাট ইজ তার এক্সপিরিয়েন্স কেমন। যদি চাকরি না করে তার তো এক্সপিরিয়েন্স থাকবে না, যদি অন্য কোথায় চাকরি করে থাকে তার এক্সপিরিয়েন্স কত। সাইকোমোটর হলো তার নলেজের সাথে সাথে তার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস, যেটা আমি আগে বলছি। তারপরে আরেকটা ডোমেইন দেখা হয়, সেটা হলো এফেক্টিভ ডোমেইন। এফেক্টিভ ডোমেইনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, বাট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। তবে তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এটা আউট করার চেষ্টা করে। ওই যে ওয়াচার বলছে ইতিহাস, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, রণসঙ্গীত, এগুলির মাধ্যমে তারা করবে। তাহলে এফেক্টিভ ডোমেইনটা কি? ওই যে নলেজ, নর্মস, ভ্যালুস, কনভেনশন, কাস্টম, অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড। আচ্ছা, আগে আমরা বলতাম নলেজ ইজ পাওয়ার, তারপরে এটা হয়ে গেছে ইনফরমেশন ইজ পাওয়ার। এখন এটার সাথে আরেকটা যোগ করেছে, কমিউনিকেশন ইজ পাওয়ার। টেকনিক্যালি আমি চাকরি করতে যাই দেখছি, যার যত বেশি কমিউনিকেশন, এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল, যেটা আমরা বলি সোশ্যাল ক্যাপিটাল, বাংলা বলে সামাজিক পুঁজি। এটা কিন্তু হিউজ, যার যত বেশি লিঙ্ক থাকে, লাইন থাকে, এটাকে নেগেটিভলি দেখার উপায় নাই, এটা পজিটিভলি কাজে লেগেছে। আমি একটু প্যাসিভলি বলবো, আমাদের সাথে একজন চাকরি করে, তার সাথে যারা যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একজনের সাথে খুব মোটামুটি সে ভালো ভূমিকা পালন করছে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চাকরিতে আমি দেখলাম সে তর করে উপরে উঠে গেছে। আমি এটাকে খারাপ চোখে দেখবো না। কমিউনিকেশন, তার কোয়ালিটি। তাহলে কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ভাইভাস পরে তার দেখা হয় বেসিক্যালি তার ওই অবস্থা যেটা বলছে চলমান লোকাল অ্যান্ড গ্লোবাল যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা সে দেখতে পারে কিনা, প্লাস সে কোন নিড অ্যাসেসমেন্ট করতে পারে কিনা, সিচুয়েশন অ্যানালাইজ করতে পারে কিনা, প্লাস তাকে ক্রিটিক্যাল সিচুয়েশনে দিয়ে দিব, সে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে সে বাইরে হতে পারে কিনা, অর্থাৎ তার উপর প্রচন্ড স্নায়ু চাপ সৃষ্টি করার সম্ভাবনা আছে। এটাকে খারাপ চোখে দেখলে হবে না। অনেকে মনে করে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এটা তাদের ওই টেকনিক স্টেট ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলি। আমি আপনাকে বলি, যারা প্রশাসন ক্যাডারে আছে, মানে বিশেষ এডুকেশন ছাড়া যারা সিভিল সার্ভিসে আছে, তারা যখন ডেপুটি সেক্রেটারি হয় তাদের একটা কোর্স হয় পিএটিসি, এসিএডি, অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর যারা জয়েন্ট সেক্রেটারি হয় তাদের একটা ট্রেনিং হয় এসএসসি, সিনিয়র স্টাফ কোর্স। তারপরে যারা এডিশনাল সেক্রেটারি হয় তাদেরও একটা এরকম একটা কোর্স আছে। প্রত্যেকটা কোর্সে আমি দেখছি স্ট্রেস ম্যানেজমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে। কেন? ওই স্যার তো বলছে ডিসিশন 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 নিতে পারা।
অফিসাররা অ্যাক্টিভলি একেবারে ওই যে নোটিংটা করে না, তারা নোটের উপর ডিসিশন দেয়। নোটটা দেখা গেছে ওই যে নিচ লেভেল থেকে আসে, তারা কষতে করতে করতে অফিসার হইতে হলে তাকে ডিসিশন দিতে হবে, তাকে শ্বাস হতে হবে। স্মার্টের ব্যাখ্যাটা কি এখানে আবার ব্যাপারটা আবার আছে। স্মার্ট ওই অর্থে স্মার্ট না, শার্টের শুটের বুটের অর্থে স্মার্ট না। স্মার্ট মানে স্মার্ট। তাকে এই যে এবং অধীনস্থদের মনস্তত্ত্ব বোঝাও কিন্তু একটা ফ্যাক্টর। মনস্তত্ত্ব এগুলি কিন্তু দেখা হয়। স্যারের কথাগুলো আসলে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম যে স্যার আসলে ভাইবার বিষয়ে কতটা অভিজ্ঞ এবং হচ্ছে দক্ষ। সো আমাদের সাথে যারা অনলাইনে রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে এই প্রোগ্রামটি আপনি শুনুন এবং হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব যারা হচ্ছে আশেপাশে রয়েছেন সবাইকে শোনার জন্য সুযোগ করে দিন। সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন এবং হচ্ছে এই প্রোগ্রামটি সবার কাছে পৌঁছে দিন। সো এই পর্যায়ে স্যার আমি আবার একটু মোস্তফা ওবায়দ স্যারের কাছে আমাদের আসবো। সাথে মনে হয় অনলাইনে একজন কানেক্ট আছেন, ফাতেহ স্যার, তার সাথে কমিউনিকেট আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। স্যার এই পর্যায়ে আমি স্পেসিফিক একটা কোশ্চেন আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে ভাইবা বোর্ডের কমন একটা কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা প্রায়শই আমরা ভাইবা বোর্ডে ফেস করে থাকি, যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অথবা আপনি নিজের সম্পর্কে বলুন। স্যার এই কোশ্চেনটার অ্যান্সারটা আসলে কিভাবে দিলে বা ভাইবা বোর্ড কি প্রত্যাশা করে স্যার? অনেক ধন্যবাদ রাব্বি এই প্রশ্নটার জন্য। এটা আহ, আমরা বলি না ফাক কোয়েশ্চেন্স, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কিং কোয়েশ্চেন্স গুলোর মধ্যে একটি। এই প্রশ্নটা যে সবসময় ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে বলো, সরাসরি যে এই লাইনেই বলবে এমন কোনো কথা নেই। এই যে আপনাকে আপনার নাম সম্পর্কে, আপনার পড়ালেখা সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করছে, এগুলো সবকিছু কিন্তু ইন্ট্রোডিউস ইউর সেলফেরই একটা কোনো না কোনো একটা অংশ। এই প্রশ্নটা কেন করে? এই প্রশ্নটা করার প্রথম কথা হচ্ছে যে একেবারে সম্পূর্ণরূপে পাবলিক সার্ভিস কমিশনের বোর্ড যেমন আপনার জন্য নতুন, তাদের জন্যও কিন্তু আপনি নতুন। সুতরাং আপনার সম্পর্কে কথা বলার জন্য কোন জায়গা থেকে তারা শুরু করবেন, বা আপনি আপনার সম্পর্কে আপনার ইভ্যালুয়েশনটা কি, আপনার অ্যাসেসমেন্টটা কি, আপনি আপনার কোন দিকটাকে তুলে ধরতে চান, হয়তো তারা সেখান থেকে আপনাকে ক্যাচ আপ করার চেষ্টা করবেন। সুতরাং যখন আপনাকে বলতে দিবে, আমি রাব্বি এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমার মনে হয় স্যার আরো ভালো ইনপুট দিতে পারবেন পরবর্তীতে আমাদের সাথে। ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ইতস্তত করে এই প্রশ্নে, মানে ইন্ট্রোডিউস ইউরসেলফ। যদি এটা একটা ওপেন কোয়েশ্চেন, ফার্স্ট হওয়া প্রশ্ন, কিন্তু এটা নিয়ে অনেকে অনেক কিছুই ভাবে, কিন্তু এটা যে একটু আমার মনে হয় নোট করে পড়া দরকার, এটা যে একটু লিখে পড়া দরকার, এটা যে প্রতিনিয়ত একটু কারেকশন করে করে এডিট করে করে যে এটা ডেভেলপ করা দরকার, এই বিষয়টার প্রতি আমাদের যারা বিসিএস প্রার্থী ভাই বোনরা আছেন তাদের আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। এটা হচ্ছে আপনার শুরুতে আইস ব্রেকিং, শুরুর প্রশ্ন। সুতরাং এখানে আপনার ভালো পারফর্ম করতে পারা, একটু ইন্টারেক্ট করতে পারা, কমিউনিকেট করতে পারা, আপনার সম্পর্কে একটু ধারণা দিতে পারা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই আমি বলবো এটা একটু লিখে তৈরি করার জন্য, বাংলা এবং ইংরেজি লিখে তৈরি করতে পারেন। এক, এখানে কি দেখা হয়? এখানে দেখা হয় হচ্ছে যে এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় ইন্ট্রোডিউস ইউর সেলফটা দিচ্ছেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ হচ্ছে আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী ডিফারেন্ট হতে পারে। আপনি দেখবেন আমরা সিভি লিখি, কোন একটা সিভিতে সরাসরি আমরা আগে অভিজ্ঞতা দিয়ে শুরু করি। কোন একটা সিভিতে দেখা যায় যে আমরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিয়ে আগে দিয়ে শুরু করি। কেন একাডেমিক আগে দিয়ে শুরু করি? কারণ আমি ফ্রেশার। কেন অভিজ্ঞতা দিয়ে শুরু করি? কারণ স্যার আপনি যেখানে চাচ্ছেন সেখানে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা আছে। দ্যাট মিনস এনভায়রনমেন্ট আপনাকে ঠিক করে দেবে আপনার ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনার কোনটা প্রায়োরিটি পাবেন। আপনি যেহেতু বিসিএস ভাইবা বোর্ডে যাচ্ছেন, এখানেও কিছু আমরা বলি এটা, এখানে ফর্মালিটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে একজন প্রার্থী তার নাম, তিনি কোথায় পড়ালেখা করেছেন, বিশেষ করে ফিনিশিং ডিগ্রি যেটা ফাইনাল ডিগ্রি, এখানে একেবারে এসএসসি এইচএসসি এভাবে না বলে জাস্ট ফাইনাল ডিগ্রিটা বলা, কোন ইনস্টিটিউশন থেকে তিনি পাস করেছেন সেটা বলা। এরপর হচ্ছে যদি তার স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট থাকে, তার রেজাল্ট অনেকে ফার্স্ট হয়, অনেকে রেকর্ড জিপিএ পায়, ডিস্টিংগুইশ মার্কস পায়, সেটা থাকলেও সেখানে সে উল্লেখ করে দিতে পারে। তার স্ট্রেংথ সম্পর্কে তিনি বলতে পারেন। তার কোনো উইকনেস থাকলে সেটাও বলতে পারেন, একটু কমিয়ে বলবে যেহেতু তার যোগ্যতার পরীক্ষা দিতে সেখানে তিনি পজিটিভ ভাবে বলবো। পজিটিভ, হ্যাঁ। এবং এটা উইকনেস বললেও সে যে উইকনেস নিয়ে কাজ করেছে এবং এটা রেজাল্টিং পজিটিভলি, এটা তাদেরকে নোট দেওয়া যেতে পারে।
কারেন্টলি তিনি কিছু করছেন কিনা। স্যার যেটা বললেন, কেউ একজন ব্যাংকে জব করতে পারেন, এনজিও বা অন্য কোনো সেক্টরে কাজ করলে সেখানে তিনি বলবেন। এবং তার হচ্ছে হবিটা খুব ইম্পর্টেন্ট। অনেককে দেখবেন হবি নিয়েও প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে। তার হবি থাকলে লেজার টাইমে সে কি করে হবি সম্পর্কে বলবেন, এবং ফাইনালি বলবেন যে তিনি কেন ভাইবা বোর্ডে আসছেন। তিনি এখন তার জন্য একটা জব চাচ্ছেন, সেটা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বলতে পারি, সেটা বাংলাদেশ সিভিল সার্ভিসে একটা জব চাচ্ছি সেটা বলতে পারি, এরকম দিয়ে শেষ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার ASM ফাতে আকরাম স্যার। তো যুক্ত নেই। স্যার, আমরা এ পর্যায়ে আমাদের কাছে ভাইবার প্রাথমিক পর্যায়ে প্রার্থীদের একটা প্রায়শই জিজ্ঞাসা থাকে, স্যার আপনি ভাইবার বিষয়ে অনেক অভিজ্ঞ, স্যার আপনিও, সো আপনি স্যার নিশ্চয়ই এই ধরনের কোশ্চেন অনেক ফেস করেছেন। সো এক্ষেত্রে প্রায়শই একটা কোশ্চেন থাকে, স্যার আমার টাইয়ের কালারটা কি হবে, স্যার আমি কোন শুটা পরলে স্যার ভালো হবে। সো স্যার আমি প্রথমেই টুকু স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে ভাইবার ড্রেস কোড বলতে আসলে কি বোঝায়, এবং স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত, যে ভাইবার ড্রেস কোডে আমি কি কি বিষয় ফলো করব স্যার। ধন্যবাদ। ওইভাবে কোনো সব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর নাই ওইভাবে, বাট আমরা বলবো অফিসিয়াল ড্রেস। অফিসিয়াল ড্রেস বলতে যে খুবই দামি ড্রেস বলবো তা না, রুচি সম্পন্ন ড্রেস, যেটা অফিসিয়াল, যেটা সর্বজন গ্রাহ্য, এবং এক নজরে দেখলে বোঝা যায় সংশ্লিষ্ট প্রার্থীর ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট প্রার্থীর রুচি, লাইক, সংশ্লিষ্ট প্রার্থীর ইনার এবং আউটার যে লাইকনেস, এগুলি বোঝা যায়। কারণ পোশাক মানুষকে মহৎ করে না, মানুষ এই পোশাককে মহৎ করে। বাট পোশাকের কিন্তু একটা গুরুত্ব আছে, এটাও কিন্তু অস্বীকার করা যায় না। তা আমি বলবো যে অফিসিয়াল ড্রেস কোড ওইভাবে আমাদের নাই, পাবলিক সার্ভিস বলো না। তবে আমি বলবো ফার্স্ট লুকিং এ যাতে বোঝা যায় তার রুচিটা মোটামুটি উন্নত মানের রুচি, এবং একটা অফিসিয়াল তার একটা কি বলবো লুকিং আছে। সাধারণত দেখা যায় যে আমরা শুটা কালোই হয়, সাধারণত অক্সফোর্ড। সাধারণত সাধারণত কালোই হয়। আমরা অনেকে আবার সাদা শার্ট পরে, কিন্তু এটা মানে অপরিহার্য না, শার্টটা যদি একটু ভালো হয়। আর শার্ট, কোট বা টাই প্যান্টের সাথে যদি একটু ম্যাচিংটা যদি একটু করা হয় তাহলে খুব ভালো। অল ওভার তার পরিমিতি বোধটা আসলে পরিমিতি, জাজ এটা করা। মারাত্মক পরিমিতি বোধ, এটা ভালো কথা বলছেন। পরিমিতি বোধ শুধু, যদি এই কথাটা বলছেন আমি এই কথাটা সম্বন্ধে একটু লিঙ্ক করি। পরিমিতি বোধ শুধু একটু ড্রেস আপে না, আপনার কথাবার্তায় পরিমিতি বোধ থাকতে হবে। আমি একটা কথা বলি, আপনারা মাঝে মাঝে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা দেখছেন না? জি স্যার। মাঝে মাঝে এমন মেয়ে বিশ্ব সুন্দরী হয়, আপনি বলতে পারেন আরে আমার বাড়ির পাশে সালমা তো আরো বেশি সুন্দর। নট এখানে কিছু কিছু স্পেসিফিকেশন আছে। আপনার এই নাকের মাংসটা নাকে না থাকে যদি এখানে হইতো, আপনার সুন্দর লাগতো? সুতরাং ওই যে ওরা যে বিশ্ব সুন্দরী নির্বাচিত করছে কয়েকটা স্পেসিফিকেশন দেখে, কয়েকটা সব দেখে এরা কিন্তু নির্বাচন করছে। ঠিক তদ্রুপ আপনার কথাবার্তা হইতে হবে এমন পরিমত, একেবারে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো, যে বিশ্ব সুন্দরী যেমন যেখানে যতটুকু মাংস আছে এর ব্যর্থ হবে না। আপনার কথাবার্তায় যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নটা টু দি পয়েন্ট দিবেন। কখনো আপনি কথাবার্তায় কখনো মেদ থাকতে পারবে না, ঠিক কথাবার্তায় যেমন মেদ থাকতে পারবে না, পোশাকও হইতে হবে ঠিক মানে আপনার পরিধেয়। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে চমৎকার ভাবে বিষয়টা ডিসক্রাইব করুন। তারপরও স্যার আপনার কাছে আমি একটু এক্সট্রা জানতে চাচ্ছি, অনেক সময় আমাদের ভাইবা প্রার্থীরা প্রশ্ন করে থাকে যে স্যার আমি হচ্ছে পাঞ্জাবি পরি বা আমার দাড়ি রয়েছে, সো এই বিষয়টা বা এই যে পাঞ্জাবি পরা বা ড্রেসটা অফিসিয়ালের যে ড্রেস কোড রয়েছে তার বাইরে গিয়ে যদি আমরা একটু চিন্তা করি, সেক্ষেত্রে আসলে ভাইবা বোর্ডে ইফেক্টটা কেমন হতে পারে, বা এটার কোনো প্রভাব স্যার ভাইবা বোর্ডে এটা রয়েছে? আসলে অলরেডি আমার মনে হয় আলোচনায় এসেছে, যে দুইটা শব্দ, একটা হচ্ছে স্যার একটা শব্দ বলেছেন পরিচিত, রুচিবোধ। ওয়ান্স মানে টেস্ট, একজনের রুচিবোধ, এবং আপনি যুক্ত করলেন পরিমিতিবোধ, দুইটা মিলে
আমার মনে হয় এটা আটায়ার দাঁড় হয়ে যায়। এখানে আসলে আপনি কোন ধরনের, সাধারণত একটা ফরমাল ধরেন আমরা সামাজিক একটা প্রোগ্রামে হুট করে একেবারে খুব কটকটে হলুদ একটা শার্ট নিয়ে জি। চলে যায় না, খুব একেবারে লাল টাইপের এটা নিয়ে চলে যায় না, অথবা যেখানে বিজ্ঞজনরা গুরুজনরা আসেন সামাজিক প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত একটু ফুল হাতা শার্ট পরে যাই, সেখানে টি শার্ট পরে চলে যায় না। এগুলো হচ্ছে সমাজের আমাদের চলা। যেমন আমরা তো এখনো কোনো অফিস মেনটেন করি না যারা প্রার্থী, বিশেষ করে। হ্যাঁ, প্রার্থীদের মধ্যে কেউ যদি অফিস মেনটেন করেন তার জন্য কিন্তু বিষয়টা একটু কেয়ারফুলি ঠিক করতে হবে। বিশেষ করে যেমন ধরেন আপনি যাচ্ছেন, আপনি বিসিএস প্রশাসনকে যাচ্ছেন, আপনি অলরেডি অন্য একটা সার্ভিসে আছেন, সরকারি সার্ভিসে আছেন, তাহলে আপনি সেখানে অন্য কাউকে হয়তো যেখানে একটু মার্সি করবে আপনাকে নাও করতে পারে, কিন্তু এই বিষয়গুলো তো আপনার জানা থাকার কথা। আসলে এটা রুচিবোধ, একজন পুরোপুরি আটের বিষয়টা হচ্ছে একজন রুচিবোধের বিষয়। আর সাধারণত স্যার যেটা বললেন সাদা শার্ট মোটের উপরে, আপনি চেক শার্ট পরলে যে কোনো অসুবিধা হয় তাও না। তারপরে কোট টাই, টাইটা হচ্ছে ২ টা বিষয়। একটা হয় ম্যাচিং করবে, ম্যাচ করবে, অথবা স্যার কন্ট্রাস্ট করবে। দুটা, হ্যাঁ, হয় ম্যাচ করবে অথবা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট করবে। করবে। আর টাই পরা যেমন গরমের দিন, কারো যদি এপ্রিল মাস, মার্চ মাসে যদি ভাইবা হয় তাহলে তার এই আপনার উপরি পাট পরার কোনো দরকার আছে বলে মনে হয় না, বা টাই পরারও দরকার আছে বলে মনে হয় না। তাই নেসেসারি না, হ্যাঁ, নেসেসারি না। হ্যাঁ, কাউকে যদি এটা পড়লে একটু স্মার্ট লাগে। স্মার্ট লাগে, একটু ব্যক্তিত্বপূর্ণ মনে হয়, তাকে দেখতে ভালো লাগে, আমি পরামর্শ দিব সেক্ষেত্রে সে সেটা পরিধান করতে পারে। এরপর আপনি যেটা বললেন, অর্থাৎ একজন যদি দাড়ি টুপি থাকে, এটা তো তার নিজস্বতা। নিজস্ব। আমাদের দাড়ি থাকার বিষয় ২ টা বিষয় আসতে পারে। একটা হচ্ছে কালচারাল কারণে আমরা ধর্মীয় মূল্যবোধ থেকে দাড়ি রাখি। আরেকটা হচ্ছে ফ্যাশনের কারণে। এখন আমাকে দেখতে ভালো লাগে। কেন দাঁড়িয়ে রেখেছেন? আমাকে দাড়িতে আমার বন্ধুরা ভালো লাগে বলছে, আমার ফ্যামিলি মেম্বাররা ভালো লাগে বলছে। এটাও তো একটা কারণ হতে পারে, বা দাড়িটি আমাকে মানায় আমার বন্ধুরা বলে। এই কারণেও হতে পারে। সুতরাং পোশাককে কি পড়তেছেন, ওই যে স্যার যেটা বললেন রুচিবোধ সম্পন্ন শালীন পোশাক হলে হলো, সেটাকে আপনি শাড়ি পরলেন না সালোয়ার পরলেন, আপনি শার্ট প্যান্ট পরলেন নাকি পায়জামা পাঞ্জাবি পরলেন, বিষয়টা আমার মনে হয় ঐরকম না। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি সময় নষ্ট করার কোনো দরকার হয় না। রুচিবোধ সম্পন্ন, এটা আপনি জানেন আপনার অভিজ্ঞতা থেকে জীবনের, আপনি এত বছর বয়স ২২, ২৩, ২৫, ২৮ আপনার বয়স, এটা আমার মনে হয় খুব বেশি প্রবলেম করবে না। স্যার ধন্যবাদ। তার মানে দাঁড়াচ্ছে আমরা যদি আহ, আ- চোখের সৌন্দর্য এবং হচ্ছে আমাদের ব্যক্তিত্বকে ইম্পর্টেন্সই দেই, তাহলে আমাদের যে কি ধরনের পোশাক পরা উচিত এই জিনিসটা আমাদের কাছে হুম। চলে আসে। আমি একটু এই স্যার জি তো সুন্দরভাবে বলছে, তবু আমি একটু বলি। সেটা হলো ভাইবা বোর্ড সাধারণত কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না, বা আঘাত দেওয়ার নিয়ম নেই। এই এ তত সংক্রান্ত বিষয়ে তাদের অলিখিত একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা উচিত না। এক, দ্বিতীয়ত হলে আমাদের স্যার যেটা বলছে, অনেকে দেখবেন আপনার দাড়িতে খুব সুন্দর দেখা যায় আছে। আমি যখন যখন সার্ভিসে আছি, সার্ভিসে কিন্তু আমাদের একজন প্রাক্তন একজন ক্যাবিনেট সেক্রেটারি কি সুন্দর দাঁড়িয়েছিল, তাই না? আর আমাদের একজন স্যার আছে দেখবেন, উনি ওই পররাষ্ট্র সচিব না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মন্ত্রণালয়ের সাথে। ফরাদ স্যার। উনি কিন্তু দাঁড়িয়ে আছে এবং মাশাআল্লাহ উনাকে অনেক সুন্দর দেখায়, তাই না? তাই না? তো আমি মানে এত দ্বারা প্রত্যয়ন করছি, দৃঢ়ভাবে প্রত্যয়ন করছি এবং জেনে শুনে প্রত্যয়ন করছি আমাদের ভাইবা পরীক্ষার্থীদের, যে আপনার আপনার ধর্মীয় অনুভূতি, আপনার সাংস্কৃতিক বিশ্বাস নিয়ে, ধর্মীয় অনুভূতি নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। আপনার যে যে ধর্ম আছে সেই ধর্মের রিচুয়াল গুলা প্রতি অ্যাজ এ হোল পাবলিক সার্ভিস কমিশনের সম্মান আছে। এতজ সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডক্টর ASM ফতে আকরাম স্যার। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আহ, স্যারের স্যারের কাছে আমার যে প্রশ্নটা প্রথমেই থাকবে, আসলে ভাইবা বোর্ডে প্রার্থীর আচার এবং আচরণ আহ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং হচ্ছে ভাইবা বোর্ডে স্মার্টনেস অর্থাৎ প্রার্থীর স্মার্টনেস, এই বিষয়গুলো নিয়ে স্যার যদি স্পেসিফিক্যালি কোনো বিষয় একটু বলতেন যে আসলে আচার আচরণ কেমন হওয়া উচিত এবং হচ্ছে স্মার্টনেসটার ডেফিনেশনটা কি ভাইবা বোর্ড, স্যার।
স্যার ওকে, স্যারের সাথে আমরা একটু পরে কানেক্টেড হব। সো আবু নাসির টুকু স্যারের কাছে আমি আবার একটু আসব। স্যার যদি আমাদের ভাইবা বোর্ডের আচার আচরণের বিষয় এবং হচ্ছে ভাইবার স্মার্টনেসের ডেফিনেশনটা স্পেসিফিক্যালি একটু বলতেন স্যার। আসার আসর বলে আমি আগেই বলছি, এটা সব, এটাকে আমরা বলি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আচার আচরণ বলতে এখানে ভাইবা বোর্ডে আপনার যে যে জিনিসগুলো বেসিক্যালি দেখা হয় সেই জিনিসটা হইলো, আমি আগেই বলছি, প্রার্থীর অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউড। আমি আবার বলছি, প্রার্থীর অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপটিটিউডটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু ভাইবা বোর্ডে কিন্তু পরীক্ষা করা হয়। হ্যাঁ, তাহলে আপনার আচার আচরণটা হতে হবে সম্পূর্ণভাবে ফর্মাল, কথাবার্তা হইতে হবে ফর্মাল, আপনার আচার আচরণে হতে হবে ফর্মাল, আপনাকে যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে, আপনার এর বাইরে কিছু বলার দরকার নাই। আর আপনি যদি, আপনাকে সব কিছু জানতে হবে এমন কোনো কথা নাই। আর সব প্রশ্নের উত্তর দিতে পারলেই যে আপনি বেশি নাম্বার পাবেন সেটারও কোনো কথা নাই। কারণ স্যার আপনার অনুমতি নিয়ে এখানে একটু আমি ইন্টারাপ্ট করি। অনেক সময় দেখা যায় যে ভাইবা প্রার্থীরা ভাইবা বোর্ডে কন্টিনিউয়াসলি দুই তিনটা কোশ্চেন তারা হচ্ছে আনকমন পড়ে গেল এবং সে সরি বলতে বাধ্য হলো। সো এই ক্ষেত্রে আসলে ভাইবা বোর্ডে একজন প্রার্থী কি করা উচিত বা কিভাবে সে তার মানসিকতা, এই যে বিষয়টা স্ট্রেংথনেস, এটা ধরে রাখতে পারে স্যার? প্রথম কথা হলো, প্রশ্নের উত্তর জবাব দিতে হবে 100%, কথা নাই। দ্বিতীয় হলো, সবার পক্ষে 100% প্রশ্ন দেওয়া সম্ভব না। 3 নম্বর হলো, সব প্রশ্নের উত্তর দিতে পারলেই যে বেশি নম্বর পাবে এমন কোনো কথা নাই। চতুর্থ হলো, যে প্রশ্ন সে পারবে না সিম্পলি তাকে সরি বলতে হবে। তবে হ্যাঁ, কন্টিনিউয়াসলি যদি সরি 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 বলা হয়, তাহলে এক ধরনের নেগেটিভ আবহ তৈরি হইতে পারে। এমন কোনো প্রশ্ন যেটা জানা উচিত কিন্তু সেই প্রশ্ন যদি সরি আসে, তাহলে এটা ভালো দেখায় না। তবে মাঝে মাঝে আমি দেখছি আমার অনেক সময় জানা প্রশ্ন ছেলেমেয়েরা ঘটনার আকস্মিকতায় বা স্নায়ু চাপের কারণে অনেক সময় কনফিউজ হয়ে যায়। ছেলে মেয়ে যারা ভাই বোন, তাদের উচিত এই সময় সিচুয়েশনটাকে মেনটেন করা, স্নায়ু চাপকে জয় করো। এটা এক ধরনের অফিসিয়ালদের এক ধরনের কোয়ালিটি বটে, চাপকে, প্রেশার, স্ট্রেসকে ম্যানেজ করা। তো ভাইবা বোর্ড তো স্ট্রেস প্রেশার প্রয়োগ করবে, ধীর স্থির নিরুত্তাপ অথচ সচেতন ভাবে, একেবারে মিতব্যয়ী ভাবে, পরিমিত ভাবে ভাইবার প্রশ্ন উত্তর দিতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমি আবার একটু আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার ASM ফাতে আকরাম স্যার। স্যার নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। সো স্যারের কাছে আমার যে প্রশ্নটা থাকবে, অনেক সময় ভাইবা বোর্ডে আমরা শুনে থাকি যে আসলে ভাইবার প্রবেশ থেকে একদম হচ্ছে আমরা যখন এন্ট্রি নিব ভাইবা বোর্ডে, আমরা যখন ভাইবা বোর্ডে এন্ট্রি নিব তারপর থেকেই মূলত আমাদেরকে জাজ করা হয়। সো এই ক্ষেত্রে স্যার যদি আমাদেরকে একটু স্পেসিফিক্যালি বলতেন যে আমরা মূলত ভাইবার বোর্ডে প্রবেশ করা থেকে শুরু করে ভাইবার চেয়ারম্যানের সামনে বসা পর্যন্ত আমরা কোন ধরনের এটিকুয়েট, অর্থাৎ ভাইবার আচার বা ব্যবহার সম্পর্কে আমরা কেমন ধরনের রীতি ফলো করব স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসলে ভাইবা বোর্ডে যে চেয়ারটা, সেই চেয়ারটার আগে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের আসলে আরো অনেক জায়গা পার হতে হয়। মূলত দরজা খুলে ঢোকা থেকে শুরু করে চেয়ারে বসা পর্যন্ত জি এই স্যার। বিষয়টাই গুরুত্বপূর্ণ। তা এক্ষেত্রে প্রত্যেকটা ভাইবা বোর্ডে যে প্রার্থী, তাদের একটা অবশ্যই কনফিডেন্স থাকা লাগবে। নিজের উপর কনফিডেন্স থাকলে ও ভাইবা বোর্ডে কে আছে না আছে বা কেমন করে ভাইবা দিব, এই ধরনের ভয় কাটাতে পারলে এই বিষয়টা খুব দ্রুতই উত্তরণ ঘটানো যায়। অনেকে দেখি যে দরজা খুলে যখন ঢুকে হচ্ছে একটা সালাম দেয়, আহ আসতে পারি বলে। আবার অনেকে দেখা যায় যে দরজা খুলে দরজাটা লাগানো পর্যন্ত ওয়েট করে। তো মূলত আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আমার মুখটা যাতে সবসময় ভাইবা বোর্ডের দিকেই থাকে।
দরজাটা লাগালাম সেটা হচ্ছে আলতো করে লাগিয়ে দেওয়া যায়। এটার জন্য আবার ঘুরে লাগানোর কোনো দরকার নাই। আর দরজা যদি খুলেই থাকে, ওপেন থাকে ভাইবা বোর্ডটা তাহলে সুন্দরভাবে ঢুকে যাওয়া যায়। তো যখন আমি প্রবেশ করব, "আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি?" আর চেয়ারের কাছে যেয়ে সুন্দরভাবে বলা যে বসতে পারি। তো এই বসা এবং হচ্ছে ঢোকার অনুমতিটা নেওয়াটা, সুন্দরভাবে নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং বসাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইবা বোর্ডের যারা প্রশ্ন করে সবার দিকেই তাকাতে হবে। দেখা যায় যে অনেক প্রার্থী আকাশের দিকে তাকায়, মানে ছাদের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, অন্য দিকে তাকিয়ে উত্তর দেয়। সালাম দেওয়ার সময় তো দেখা যায় যে যিনি চেয়ারম্যানের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে সালাম দিচ্ছে। যারা ৩ জন আছে ৩ জনের কারো দিকেই তাকাচ্ছে না। এই বিষয়গুলো অবশ্যই একটা নোটিস করার মতন বিষয়। মূলত যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি একটা ভাইবা বোর্ড ফেস করতে এসেছি। সুতরাং আমাকে এখানে সবাইকেই গুরুত্ব দিতে হবে। এটা ভয়ের কোনো বিষয় না। কারণ একজন বিসিএস এর ভাইবা প্রার্থী অনেক ভাইবা ফেস করে এখানে আসে। তার স্টুডেন্ট লাইফ এ প্রচুর ভাইবা ফেস করে। সুতরাং বিসিএস ভাইবাটা এত ভয়ের কোনো বিষয় না। বরং হচ্ছে যে এটা একটা স্বাভাবিক বিষয় মনে করে সুন্দরভাবে ভাইবা দেওয়াটাই গুরুত্বপূর্ণ। তাই ১ম থেকেই মাথাটা ঠান্ডা রেখে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, সেটা অবশ্যই খুবই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি আবার একটু মোস্তফা ওয়াহিদ স্যারের কাছে আসব। আমরা প্রায়শই শুনে থাকি যে একজন প্রার্থীর মূলত ভয়েস অর্থাৎ সাউন্ড টোনটার উপরে তার কনফিডেন্স লেভেলটা অনেকটাই নির্ভর করে। সো একজন প্রার্থী আসলে কোন সাউন্ডে বা কতটুকু লাউড সাউন্ডে বা কোন পর্যায়ে তার ভয়েসটা রেখে কথা বললে ভাইবার জন্য, তার ভাইবা বোর্ডের জন্য তার অনুকূল হবে বা ফেভার হবে। এবং এর সাথে আরেকটা কোশ্চেনের অ্যান্সার আপনি আমাদের সাথে নিশ্চয়ই একটু শেয়ার করবেন। আসলে ভাইবা বোর্ডে প্রার্থীদের কাছে যে কোশ্চেন গুলো জানতে চাওয়া হয় সেই কোশ্চেন গুলোর অ্যান্সারটা কতটা টু দা পয়েন্ট অথবা দীর্ঘায়িত করা উচিত? সাধারণত যে কোনো প্রশ্নের স্টার্টিংটা হয় সংক্ষিপ্ত উত্তর হবে এই ধরনের টাইপের। অর্থাৎ মনে করেন আপনি আপনি এটা গণভোট হোক, জাতীয় নির্বাচনের সাথে গণভোট হোক, এটাকে আপনি সমর্থন করেন? ইয়েস নো। আপনি যখন ইয়েস নো উত্তরটা বলে ফেলেন তখন তারা সেটা ব্যাখ্যা চাইতে পারে যে কেন ইয়েস, কেন নো। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা হচ্ছে আপনি কোন প্রশ্নের উত্তর টু দা পয়েন্ট হবে। আপনাকে যদি বলা হয় কথার কথা কোনো কারণে, ওরা হুট করে তার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করবেন না, কিন্তু করতেও পারেন, অনেকে তো করেন। কেন করেন? এটা হয়তো সাইকোলজিক্যালি আমরা অনেক প্রার্থীর মধ্যে দেখেছি। সেটা হচ্ছে একজন স্টুডেন্ট স্যার কিছুই পারতেছে না, কিন্তু তাকে বিব্রত করাও তো তাদের কাজ না। হয়তো তারা একটা সময় পর্যন্ত পাস করে, এমন হতে পারে। অথবা কথা প্রসঙ্গে আসছে, সে সচেতন কিনা এটা দেখার জন্য বললো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি। আপনি পড়লে এখানে তো রুবি নামটাই বলে দিলেন, এরপরে তো এটা ব্যাখ্যা করার কিছু নাই। কিন্তু আবার যদি আপনাকে বলা হয় ফেসিবাদ কি, তাহলে তো এখানে তো ইয়েস নো উত্তর দেওয়ার সুযোগ নেই। তখন আপনাকে ফেসিবাদটা ব্যাখ্যা করতে হবে, এবং ফেসিবাদ প্রশ্নটা কেন করেছে এটা গ্রাউন্ডও আপনাকে কিন্তু জানতে হবে। এখন এটা হচ্ছে আমরা বিসিএস কিছুদিন আগে স্যার একটা পরীক্ষার পিছানোর আন্দোলন হচ্ছিল, 47তম বিসিএস লিখিত। তো পাবলিক সার্ভিস কমিশন পিছায় নেয়। কেন পিছায় নেয় তার একটা ব্যাখ্যা দিয়েছে তারা, এবং ব্যাখ্যার মধ্যে তারা খুব সুন্দর করে লিখে দিয়েছে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটাকে ন্যারো ভাবে দেখার সুযোগ নেই। আপনি এই বয়সে এসে আপনার অর্জিত নলেজ, আপনার সামাজিক পরিবেশে বেড়ে উঠে আপনার যা হলো, আপনার সমাজ সম্পর্কে আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, অনুধাবন, সেটা প্রকাশ করবেন আপনি আপনার উত্তরের মাধ্যমে। সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় আসলে জানতে চাওয়া হয়। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি কিভাবে আপনি উত্তরটা দিচ্ছেন। তাহলে এখন মনে করেন যে একটা সামাজিক ব্যবসার ধারণা কে দিয়েছেন, আপনি বলতে পারেন এক্স দিয়েছে। সামাজিক ব্যবসাটা কি, তখন তাহলে আপনাকে সেটা ব্যাখ্যা করতে হবে, উদাহরণও দিতে হবে। উদাহরণ দিলে আপনার খুব দ্রুত আপনি এঙ্গেজ হতে পারবেন। উনি হয়তো আপনার এটা শুনে আরো শুনতে চাইবেন, অথবা ওনার প্রশ্নান্তর হতে পারে। ভাইবা বোর্ড একটা জিনিস, মানে এর আগের যে অংশটার জন্য যদি বলতে চাই, দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি বডি ল্যাঙ্গুয়েজ। ভাইবা বোর্ড হচ্ছে তাই, স্যার একটা প্রবাদ পড়ছিলাম, মানুষ নাকি তাই যা সে খায়। কিছু মানুষ আছে দেখবেন শুধু মাছ খায়, কালচার, হ্যাঁ। কিছু মানুষ দেখবেন শুধু গোশত খায়। তো মানুষ কি, মানুষ যা খায় তাই সে মানুষ, এ ধরনের একটা বলা হয়। তাহলে
ভাইবা বোর্ডে আপনার দুইটি বিষয় তাদেরকে আপনাকে প্রশ্ন করার ব্যাপারে অনেক কিন্তু সিগন্যাল দিবে। একটা হচ্ছে হোয়াট আই প্রনাউন্স, আমার মুখ দিয়ে আমি কি বলছি, আমার শব্দমালা কি। অনেকে বলার সময় দেখবেন জড়তাপূর্ণ শব্দ হয়ে যায়, অনেকে বলার সময় আসামি আসামি একটা ভাব থাকে, মানে আমি ভালো পারি না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি, মুখে বলে না কিন্তু ভাবখানা হচ্ছে এরকম, পারি না পারি এরকম একটা নার্ভাসনেস তাদের সামনে প্রকাশ করা, এরকম একটা বিষয় হয়। আরেকটা বিষয় হচ্ছে আমার অঙ্গি ভঙ্গি, স্যার আপনি প্রায় বলেন জেস্টার এন্ড পোস্টার, জেস্টার পশ্চাৎ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হচ্ছে আমার তো হাত পা মাথা এগুলো আছেই, কেউ দেখবেন কথা বলার সময়, তাহলে এটা তো আপনার সঠিক মুভমেন্ট না। মুদ্রা। হ্যাঁ, এই জেস্টার পোস্চারটা অনেক ইম্পর্টেন্ট। এটাকে আমি বলছি বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি, আপনি কিভাবে বসলেন, কিভাবে কথা বললেন, আপনার অ্যাপ্রোচটা কি হলো। যেমনটি কিছুক্ষণ আগে আমাদের অনলাইনে কানেক্টেড হলেন একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফাতে আকরাম, যেটা বললেন সেটা হচ্ছে আপনার কমন লুকটা আছে কিনা। আপনি হয়তো রাইট সাইডের যে প্রশ্নকর্তা যিনি, তার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন আর দুজনকে একেবারে ইগনোর করে গেলেন। তো এগুলো তো ভালো জেস্টার পোস্চার হলো না। ঠিক আছে? তো আমার মনে হয় আপনার জেস্চার পোস্চার অনেক ইম্পর্টেন্ট। আপনি কি বলছেন, কোন শব্দগুলো আপনার মুখ দিয়ে বলছেন সেটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রশ্ন শুনে আপনাকে বুঝতে হবে উনি আসলে কি বলতে চাচ্ছেন। এটার জন্য আমি আজকেও একজনকে পরামর্শ দিচ্ছিলাম মক ভাইবা দেওয়া। আপনি পিএসসি তে সরাসরি স্যার আপনারা তো মক ভাইবা নামে কোনো নিশ্চয়ই আপনাদের সঙ্গে কিছু শুনেননি। শুনিনি। ইভেন আমরাও যখন দিচ্ছি আমরাও এটা জানতাম না, কিন্তু রিসেন্টলি তো অনেক সুযোগ হয়েছে, সার্ভিস সেন্টার গুলো আছে, ওরা বিভিন্ন ধরনের মডিউল করেছে। আমার মনে হয় কিছু কয়েকটা মক ভাইবা দিলে এই সাধারণ সমস্যাগুলো জড়তা কেটে যাবে। মানে 80% স্যার কেটে যায় 2-3টা মক ভাইবা দিলে একজন প্রার্থীর। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, টুকু স্যার আমাদের শুরুতেই বলেছেন যে আসলে ভাইবা প্রার্থীদের কগনিটিভ নলেজ অর্থাৎ জ্ঞান তাদের কতটুকু রয়েছে সেই বিষয়ে কিন্তু ভাইবা বোর্ডে জাজ করা হয়। সো স্যারের কাছে আমি এ প্রসঙ্গে আবার একটু আসব। আমার স্পেসিফিক যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আসলে একজন ভাইবা প্রার্থী ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার আগে কোন ধরনের মৌলিক জ্ঞানগুলো অবশ্যই তার থাকা প্রয়োজন রয়েছে, যেগুলো ভাইবা বোর্ডে সাধারণত প্রায়শই আমাদেরকে জিজ্ঞেস করা হয় স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আহ, এর আগের প্রশ্নে আমাদের অভয় স্যার যেভাবে বলছে, আমার মনে হয় একেবারে একটা নিটোল কবিতার মতো এক কথা বলছে, মনে হয় যে একটা সুন্দর একটা নিটোল কবিতা রচনা করে ফেলাইছে উনি। আপনার সাহিত্যের, আপনার গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধ সাথে কবিতার মৌলিক পার্থক্য হলো কবিতা হলো একটা টু দি পয়েন্ট হিট করে। আমি শুধু একটা কথা বলবো, পৃথিবীতে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা কখনো কারোর সাথে প্রতারণা করে না। এটা হলো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটা হলো বডি ল্যাঙ্গুয়েজ। যে বডি ল্যাঙ্গুয়েজের কথা আমাদের স্যার বলছে। এখন আপনি প্রশ্ন করছেন কোন কোন মৌলিক বিষয় জানা দরকার। ফার্স্ট আমি বলবো, তিনি যে সাবজেক্টে লেখাপড়া করছেন ওই সাবজেক্টের ফান্ডামেন্টাল নলেজ আপনাকে জানতে হবে। এমনও হতে পারে ওই চারজন, বিসিএস তো চারজন থাকে মেম্বার, তিনজন মেম্বার থাকে, তিনজন মেম্বারের যে কোনো একজন মেম্বার আপনার সাবজেক্টের। সুতরাং আপনার সাবজেক্টের ফান্ডামেন্টাল নলেজ আপনাকে মাস্ট। দ্বিতীয়ত আমি বলবো, আপনি যেই ক্যাডারে চয়েস দিছেন হয়তোবা ওই ক্যাডারের ইনডেপথ আপনি জানবেন না, তারপরে কিন্তু ওই যে আপনি বলছেন ফান্ডামেন্টাল, তাহলে হায়ারকি, ওই ওটার আপনার ওই ক্যাডারে আপনার প্রমোশন স্কোপটা কতটুকু, ওই ক্যাডারের অপরচুনিটি কতটুকু, ওই ক্যাডারের চ্যালেঞ্জ কতটুকু, ওই ক্যাডারের সর্বোচ্চ পদ কি, ওই ক্যাডারের আপনার স্কোপ অফ অ্যাক্টিভিটিসটা কি, এগুলি আপনাকে জানতে হবে। 3 নম্বরে আমাকে জানতে হবে এমন কিছু কিছু, একটা রাষ্ট্রের এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোর সাথে জাতি কখনো কম্প্রোমাইজ করে না। এটাকে এক কথায় বলা হয় কোর ভ্যালুজ অফ এ নেশন। কোর ভ্যালুজ অফ এ নেশন। তাহলে আমাদের কোর ভ্যালুজ অফ নেশনটা কি? আমাদের কোর ভ্যালুজ হলো যে আমাদের মুক্তিযুদ্ধ, এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ইট ইজ এ আমাদের
ইতিহাসের কোর ভ্যালুজ হয়ে গেছে। এক্স্যাক্টলি এমন একটা আন্দোলন যে সর্বকালের আহ, সর্বশ্রেষ্ঠ নেগেটিভ অর্থে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেডি স্বৈরাচারকে হটাই দিছে। এক্স্যাক্টলি স্যার। এটা তো কল্পনাতে, তাই না? এটা তো আমাদের ইতিহাসে আমি বলবো এটা সোনালী অধ্যায়। এই এই আন্দোলন আমাদের গ্লানিময় ইতিহাসকে জলাঞ্জলি দিয়ে সোনালী বর্তমান সৃষ্টি করছে। যেই সোনালী বর্তমানের উপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করার জন্য দৃঢ় সংকল্প বোধ করছি, এবং যেটা আমাদের জুলাই সনদ নামে আমাদের জাতীয় সংবিধানে একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে। এটাও তো আপনাকে জানতে হবে, জানতে হবে না? এক্স্যাক্টলি ফান্ডামেন্টাল জিনিসগুলা আপনাকে জানতে হবে। আপনাকে ভাইবার একটা ট্রেন্ড আছে। আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন ভাইবার 10 দিন পূর্বে ভাইবার ট্রেন্ড বুঝলে বোঝা যায় ভাইবাটা কোন দিকে যাবে। আপনাকে ভাইবা কি প্রশ্ন করবে, একমাত্র ভাইবাই সম্ভবত কোনো সিলেবাস নাই, রিটেনও কিছুটা আছে, তবে রিলেটেড, যে আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি আমরা বলি গুডস অ্যান্ড রিলেটেড সার্ভিস, ঠিক? আপনার যে সিলেবাস আছে, সিলেবাস শুধু সিলেবাস না, এটা রিলেটেড অনেক কিছু আছে। তো ভাইবা সম্ভবত ওইভাবে কোনো ডাইরেক্ট সিলেবাস। তবে সবকিছুর একটা শেষ আছে। আপনাকে যদি আপনার কনফিডেন্স থাকে, আপনার যদি ভালো প্রস্তুতি থাকে, আমাদের এই অবস্থার তো একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে, আমরা দেখছি মোরলেস সরাসরি আমাদের প্রশ্ন হিট না করলেও আমরা যে সেকশন গুলা, যে এরিয়া গুলা যে টাচ করি ওই টাচে প্রশ্ন করে, এমন কিছু কিছু প্রশ্ন আমরা তো দেখছি অতীতে একেবারে হিট করছে। একটা জিনিস আপনি মনে করবেন, স্যার যে বলছেন আপনার প্রশ্নের উত্তরটা আসলে এটা নির্ভর করে প্রশ্নের ধরনের উপর বলছে, আপনি কি এক কথায় হবে নাকি ব্যাখ্যা হবে। তবে এমন আপনি যখন ব্যাখ্যা করবেন, ব্যাখ্যার মধ্যে এমন ভাবে ব্যাখ্যা করবেন যেখানে আপনার যে সকল রিলেটেড বিষয়ে আপনার কমান্ড আছে ওই বিষয়ে উনাদেরকে নিয়ে যাবেন। আসলে যারা আপনার মেম্বার, সম্মানিত মেম্বারগণ, তো আপনার যারা ভাইবা পরীক্ষা দিবে তাদের মতো কোনো কিছু মুখস্থ করে আসে না। আপনি যেদিকে আপনার ভাইবাকে নিয়ে যাবেন উনারা সেই দিকে আপনাকে প্রশ্ন করবে। সুতরাং আপনাকে খুব কৌশলী হতে হবে। হ্যাঁ, বেশি আমি একটা জিনিস দেখছি, আমি পারিবারিক জীবনে, কর্মজীবনে এবং সামাজিক জীবনে দেখছি, বেশি কথা বললে কিন্তু বিপদ। নীরবতা একটি গুণ, এবং নীরবতার কিন্তু একটা শক্তি আছে। তবে একটা নীরবতা বলতে আমি বোবা বোঝাচ্ছি না, রেসপন্সিভ। ধন্যবাদ স্যার, আসলে এত চমৎকার করে ডেসক্রাইব করে জিনিসগুলো যে আমি আসলে মুগ্ধ হয়ে যাই স্যারের প্রতি। তো আমাদের সাথে অনলাইনে অনেকেই যুক্ত রয়েছেন, এখানে অনেকেই কমেন্টস করেছেন, মনিরুজ্জামান ভাই, আনসারি ভাই, বশির হোসেন, অনেকেই এখানে কমেন্টস করেছেন। স্যার, বিভিন্ন বিষয় এখানে জানতে চাওয়া হয়েছে। স্যার একজন আমাদের রিয়াদ খান ভাই কমেন্টস করেছেন, সে জানতে চাচ্ছে আসলে মূলত ভাইবা ভীতি কাটানোর জন্য এমন ক্লাস আরো চাই। তার মানে সে জানতে চাচ্ছে আসলে ভাইবা ভীতিটা কিভাবে দূর করা যায় স্যার। আমরা যখন একেবারে প্রাথমিক দিকে হয়তো আমাদের 3 জনের জন্যই মিলে যাবে সেটা, আমরা যেহেতু গ্রামে জন্ম, গ্রামে বেড়ে ওঠা, সেজন্য আমরা মানব সন্তান কিন্তু পানিকে সাধারণত ভয় পাই। এবং প্রথমে আমাদেরকে যারা সাঁতার শেখাতো পারতাম না যে আমরা গলাটা ঠিক সাঁতার কাটছে। তো এরকম হচ্ছে আমার চাচাতো ভাই স্যার একবার আমার প্রায় মেরে ফেলার মতো অবস্থা করছিল আমি তারা সাঁতার শেখাতে গিয়ে। তো সাঁতার শিখতে হলে তো অবশ্যই পানিতে নামতে হবে। ভাষা হচ্ছে মুখে। ভাইবা ভীতি দূর করার জন্য আমি বর্তমানে বলবো সেটা হচ্ছে মক ভাইবার কোনো বিকল্প নেই। এক এক মক ভাইবা আপনাকে দিতেই হবে। 1 2 নম্বর হচ্ছে যে অন্যদের সাথে শেয়ার করে পড়া। আপনি যখন মনে করেন যে আপনি একটা বিষয় জানেন, আপনার একটা বিষয় আইডিয়া আছে, সেটাই কি একেবারে সোল আইডিয়া, এটাই কি মানে ধ্রুপদী, এটাতে কি আর কোনো পরিবর্তন নাই। আপনি যখন আরেকজনের সাথে শেয়ার করবেন আপনি দেখবেন আমরা ইভেন পলিটিক্যাল টার্ম গুলো নিয়ে, সামাজিক অনেক টার্ম নিয়ে আমরা নিজেরা নিজেদের মতো করে অনেক ধরনের ইন্টারেক্ট করি, এবং দেখবেন অনেকে আছে ফান করে কথা বলে, ফান করে কথা বলার মধ্যে অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ইনসাইট কিন্তু থাকে।
Yes. যার ফলে আপনি দেখবেন এই যে আমরা টিকটক বলি, রিলস বলি, হ্যাঁ হ্যাঁ অনেক ফানি ভিডিও কিন্তু অনেক মানুষে দেখে, হ্যাঁ, তার মানে সেটা তার কোনো জায়গায় রিলেট করতেছে, relate নাহলে কিন্তু সে ওখানে লক্ষ লক্ষ ভিডিও কিন্তু এটা হতো না। Exactly, sir. তো Exactly. সুতরাং আপনি যদি মানে একটা হচ্ছে মক ভাইবা দিবেন, একটা হচ্ছে শেয়ার করে পড়বেন। 2 নম্বর একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে আমরা আরেকটা ভুল করি হচ্ছে সেটা স্যার ভুল হলে মার্জনা করবেন। সেটা হচ্ছে স্যার অন্ধের হাতি দেখা, এরকম একটা দুই বন্ধু দুজনেই অন্ধ, একজন আরেকজনকে হাতি চেনাচ্ছে, এই ধরনের এটা হয়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা এই বিষয়টাতে জানে, রাইট যেমন আমরা এর আগে বোধহয় স্যারও ছিলেন একটা পরীক্ষার বললাম খাতা মূল্যায়নের সময় যিনি মূল্যায়ন করছেন তার জানাটাও গুরুত্বপূর্ণ কিন্তু ফ্যাক্টর। তিনি যদি এটা না জানেন তাহলে তো আপনি ভুল জায়গায় উনি মার্কিং করে যাবেন। তাহলে আমরা বেশ কিছু জিনিস, এটা স্যার আপনার সাথে তো আমার এই ব্যাপারে অনেক শেয়ারিং হয়েছে জানেন, যেমন প্রিলিমিনারি লিখিত আমরা অনেক সহায়ক বইয়ের সহায়তা নিয়ে থাকি, Right. কিন্তু ভাইবা বই দেখবেন সাধারণত বাজারে পাওয়া যায় না। Right. আর এটা তো হচ্ছে ওরাল এক্সামিনেশন, যা পাওয়া যায় তাও স্যার ওরাল ফরম্যাটে লিখিত, ওরাল ফরম্যাটে লিখিত, এবং দেখা যাচ্ছে যেখানে ভুল 100তে 100 বইতে ভুল, অর্থাৎ তার কারেকশন আপডেট এটা না হওয়া। আমরা জানি যে এই ধরনের বইগুলো অনেকেই লিখে যারা সাধারণত নিজেরাই ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট না। এটা হচ্ছে আমরা যারা ইভেন বিসিএস ক্যাডার হয়ে যায় তাদেরকে তো স্যার আগে ট্রেনিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয় বারবার। এই যে স্যার বললেন অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের জন্য ট্রেনিং, আবার DSL সিনিয়র সরকারি সচিবের জন্য, ডিএস দের জন্য, এডিশনালদের জন্য ট্রেনিং। তার মানে কি প্রতিনিয়ত শিক্ষার একটা স্তরের মধ্য দিয়ে কিন্তু তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। তো আমি মনে করি যে ভাইবা ভীতি কাটাতে চাইলে একটা হচ্ছে আপনার জানাশোনার পরিধি বাড়াতে হবে। হ্যাঁ, জানাশোনার পরিধি বাড়াতে হবে। এখন স্যার যেটা বললেন সিলেবাস নাই, আবার ওই রিলেটেড সিলেবাস আছে। আপনি বিসিএস পিডি একটা বিসিএস লিখিত একটা সিলেবাস পেয়ে আসছেন, এখান থেকে একটু বোঝা যায় জিনিসটা কি। ধরুন ওখানে একটা টার্ম ছিল লোকাল লেভেল প্ল্যানিং। লোকাল লেভেল এলএলপি। হ্যাঁ, তাহলে আমরা গত এই 5-10 বছর এটা নিয়ে হয়তো প্রিলি রিটেনের প্রশ্ন দেখি না, কিন্তু এটা আবার ভাইবা বোর্ডে দেখা যাচ্ছে লোকাল লেভেল প্ল্যানিং। প্ল্যানিং প্রশ্ন করে সোশ্যাল বিজনেস তো কোথাও লেখা নাই, না। রিটেনের সিলেবাসে নাই, কিন্তু আমরা ভাইবা বোর্ডে দেখছি যে আবার সোশ্যাল বিজনেস 3.0, কর্পোরেট গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স, ইনক্লুসিভ গভর্নেন্স, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এই টার্মগুলো আমরা পাচ্ছি। তার মানে গভর্নেন্স তো সিলেবাসে আছে, আছে গুড গভর্নেন্স তো সিলেবাসে আছে, আছে। তার মানে এগুলো হচ্ছে কিন্তু রিলেটেড, একটার সাথে একটা কিন্তু রিলেটেড। সুতরাং এটা জানাশোনার পরিধি বাড়াতে হবে, মক ভাইবা প্র্যাকটিস করতে হবে, যারা জানে তাদের কাছ থেকে এই ব্যাপারে ক্লাস করা বলেন, প্রশিক্ষণ নেওয়া বলেন, সুযোগ থাকলে। এখন তো স্যার অনলাইন সার্ভিস আছে, এটা আমার মনে হয় কেউ এটার জন্য আর কাউকে দোষ দিতে পারবে না, নিজেকে দায়িত্ব নিতে হবে। আমি তো একটু যোগ্য আপনার Please, সাথে sir, অবশ্যই। অনুরোধ, সেটা হলো আমাদের ওবায়দুল্লাহ স্যার, ওবায়দ স্যার যেটা বলছে এটা তো একেবারে ক্লাসিক কথা বলছে, এই ব্যাপারে কোনো ভীতি এটা মোরালেস কারো না কারো থাকবে। আপনি বাঘ দেখলে ভয় পাবেন, এটা তো স্বাভাবিক বিষয়। আপনি বিষাক্ত সাপ দেখলে ভয় পাবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু তেলা পোকা দেখেও তো অনেকে ভয় পায়। এইটারে আমি দিছি অহেতুক ভীতি। শুনেন, বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি এখানে ভালো করেন খুবই ভালো, কিন্তু এই বিশেষ পরীক্ষা পাস না করলে, আল্লাহ না করুক পাস করেন না, আপনি ফেল করছেন, আপনি কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? নট ইন দ্য লিস্ট। আরে এটা কি আখেরাতের বিচার হচ্ছে? আপনি হয় বেঁচতে যাবেন অথবা দোজখে যাবেন, এমনও তো হইতে পারে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের সাথে অনেকে বিসিএস পাস না করেছে, এমন পজিশনে আছে আমাদের চেয়ে কয়েকশো গুণ ভালো আছে। তবে হ্যাঁ, ওবায়দ স্যার যেটা বলছে, আপনি যত বেশি জানবেন তত বেশি আপনার ভীতি দূর হবে, তত বেশি আপনার কনফিডেন্স ডেভেলপ হবে। এইটার কোনো বিকল্প নাই। আর বাংলাদেশে একটা সমস্যা আছে, বাংলাদেশে অন্ধকে পথ দেখায়। এই ব্যাপারে মানে পেশাদারিত্ব নাই এবং সবাই সব বিষয়ে জানে। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, আপনি যদি এখন হারবারে যাই, একটা বিখ্যাত প্রফেসরকে যাই জিজ্ঞেস করেন এই বিষয়টা কি, যদি উনার রিলেটেড সাবজেক্ট না হয় উনি আসলে জানে, উনি আপনাকে ওই রিলেটেড সাবজেক্ট যাকে আছে তাকে রেফার করবে, উনার কাছে যাও। আপনি অমাত্য সেনের কাছে যাই, উনি অর্থনীতি জানে। আপনি যদি অমাত্য সেনের কাছে যাই, উনি ফিলোসফিও ভালো জানে। কিন্তু উনাকে যদি বিজ্ঞানের কোনো প্রশ্ন যাই করেন যেটা কমন, উনি বলবো এই বিখ্যাত ওই প্রফেসরের কাছে রেফার করেন। তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এতদ সংক্রান্ত বিষয়ে যাদের এক্সেলেন্সি আছে, যাদের প্রফেশনালিজম আছে,
তাদের সাথে আপনারা কথা বলবেন। অনেক সময় আপনাদেরকে মাঝে মাঝে এমন কিছু কথা বলে আপনাদেরকে ইয়ে করে দেয়, এটাকে বলে মানে কনফিডেন্সটা করে দেয়। করে দেয়। এটা খুবই খারাপ জিনিস। এটা খুবই খারাপ জিনিস। আসলে কখনো কাউকে, সবার মেধা, প্রতিভা, দক্ষতা আছে। কোনো না কোনোভাবে কাউকে কখনো ডিসকারেজ করাটা ঠিক না। তবে আমি দেখছি, বাস্তবে আমি দেখছি কয়েকবার মক ভাইবা দেওয়ার পর ভীতিটা একটা কাস্টমাইজ হয়ে যায়। যে কোনো জিনিসের কাস্টমাইজ। আপনি একটা সোসাইটিতে যাবেন, কোন একটা দাওয়াতে যাবেন, হঠাৎ অপরিচিত লোক, এট দ্য বিগিনিং আপনি একটু হেসিটেশন করেন, বাট উইথ দ্য পাসেজ অফ টাইম ইউ উইল বি কাস্টমাইজ। ধন্যবাদ স্যার। আমি আবার একটু ওয়াইস স্যারের কাছে আসবো, যে আমি নিশ্চয়ই জানি যে 46 বিসিএস এর ভাইবার অলরেডি হচ্ছে স্যার শিডিউল প্রকাশিত হয়েছে, এবং হচ্ছে 47 বিসিএস এর রিটেন অলরেডি মূল পরীক্ষাগুলো শেষ। মূল পরীক্ষাগুলো শেষ। সো এই ক্ষেত্রে এই যে 46 এবং হচ্ছে 47 বিসিএস যে প্রার্থীরা রয়েছেন, তাদের আসলে এই মুহূর্তে কি করণীয়, এবং হচ্ছে তারা তাদের ভাইবার জন্য কতটুকু নিজেকে এগিয়ে রাখতে পারবেন, আসলে তাদের এই মুহূর্তে কিভাবে তারা ভাইবা প্রিপারেশনটা তারা শুরু করতে পারেন স্যার? অনেক ধন্যবাদ রাব্বি। প্রথম কথা হচ্ছে সময় দিয়ে পত্রিকা পড়তে হবে। রিডিং ম্যাটেরিয়ালস যদি বলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার। আপনি নিয়ম করে প্রতিদিন অনলাইন কপি না প্লিজ, আমার স্যার যদি আমার ভুল হয় স্যার কারেকশন করে দেবেন, হার্ড কপি, পত্রিকার হার্ড কপি করবেন। স্যার হার্ড কপির গুরুত্ব স্যার খুব সুন্দর করে বুঝিয়েছিলেন কয়েকদিন আগে একটা ব্যক্তিগত আলাপচারিতায়। অনলাইন না, অনলাইনে এত কিছু আমাদের সামনে ফেসবুকের কল্যাণে আসে, এই আসে তো এই যায়, এই আসে তো এই যায়, আমরা ধারণ করে ধরে রাখতে পারি না অনেক সময়। তাছাড়া এটা এডিটেড না, এডিটেড না, রাইট, মানে সংবাদপত্র মানে এডিটেড। এডিটেড। হ্যাঁ, এখন পত্র পত্রিকা পড়তে গিয়ে আবার আমরা যখন প্রার্থীদের সাথে কথা বলি মকভাবে বোর্ডে, তখন দেখি যে তাদেরকে যদি বলি আপনি পত্রিকা পড়েন, উত্তর ইয়েস। কি পত্রিকা পড়েন, তাও উত্তর কমন, একটা শব্দ, একটা পত্রিকার নাম বলে। এখানে কিন্তু আপনার নিউজ অ্যান্ড ভিউজ এক্সচেঞ্জ হওয়ার যে বিষয়টা, অল্টারনেটিভ ন্যারেটিভ সম্পর্কে জানার যে বিষয়টা, একটু খেয়াল করেন। আমরা কিন্তু খুবই লাকি, স্যার যেটা বললেন, জুলাই অভ্যুত্থানটা আমাদের চোখের সামনে হওয়ায় এবং আমাদের মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছার সময় এটাতে হওয়ায় উই আর লাকি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যেটাকে অসম্ভব মনে হচ্ছিল উইদিন 36 ডেজ সেটা দেখা গেল ভেরি মাচ পসিবল। এবং আমরা অনেক ধরনের বিষয় যেন ইতিহাসের নতুন পাঠের মতো বলে মনে হচ্ছে, এবং এটা অনেকে মনে করছে নতুন, কি আসলে নতুন না। এগুলো দেখা যাচ্ছে যে সেকেন্ডারি ম্যাটেরিয়ালসে 1973-তে ছিল, 4-এ ছিল, 5-এ ছিল। স্যার আমি আগে কখনো জানতাম না 74-এ, এমনি ইনফরমেশন হিসেবে জানতাম যে সেখানে একটা দুর্ভিক্ষ হয়েছিল 1975। কিন্তু যখন ইনভেস্টমেন্ট সামিটে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় বললেন 74-এর দুর্ভিক্ষের বর্ণনা দেওয়ার সময় নিয়ে একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি করলেন, তখন আবার এটা নিয়ে যখন স্টাডি করলাম দেখি যে সেকেন্ডারি ম্যাটেরিয়ালস অনেক কিছুই আছে, কিন্তু আমরা দেখেছি যে একটা বড় একটা সময় এটাকে পুরো ব্ল্যাক আউট করে যাওয়া হয়েছে। সুতরাং ন্যারেটিভ, অল্টারনেটিভ ন্যারেটিভ সম্পর্কে জানা, এবং হচ্ছে এটা না জানলে আসলে আপনারটা যে কতটুকু স্ট্যান্ডার্ড বা ভালো এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। সুতরাং পত্রিকা পড়বেন হার্ড কপি, এবং একাধিক পত্রিকা, একটা না, একাধিক পত্রিকা, আবার ডিফারেন্ট হাউসের পত্রিকা। এই যে ন্যারেটিভ গুলো কিন্তু আবার ডিফারেন্ট হাউস থেকে আসে। সুতরাং এখানে আমরা দেখি সম্পাদককে নিয়ে কথা বলেন, একটা পত্রিকা আরেকটা পত্রিকাকে নিয়ে কথা বলেন, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি প্যাট্রোনাইজড ডেইলি নিউজ পেপার গুলো আছে সেগুলো দেখতে পারেন, টক শো শুনতে পারেন। টক শো কিন্তু বর্তমানে আমাদের আইডিয়া ডেভেলপমেন্টের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, মানে র্যান্ডম সবগুলো না, যারা অথেন্টিক ভালো বিশ্লেষণ দেন, তথ্য ইনফরমেশন থাকে, যৌক্তিকভাবে ন্যারেট করেন, এই ধরনের দুই একজন বাছাই করা কারো নিয়মিত টক শো শুনতে পারেন। এরপরে হচ্ছে যে আপনার পত্রিকা তো বললাম, গাইড বই 100%, স্যার আমার ভুল হলে স্যার ক্ষমা করে দেবেন, আপনি কারেকশন করবেন। আমি গাইড বই না পড়ার কথা এই জন্য বলতে চাই, আপনি পড়ে ধারণা নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আসলে ওখানে যদি কোনো একটা ভুল থাকে, আমাদের সমস্যা হচ্ছে আমরা ছাপার অক্ষরে কিছু দেখলে এটাকে বেদ বাক্য মনে করি, তখন আমি যখন আবার শুনি তখন আমি এটাকে মিলাতে পারি না, অনেককে অনেক কিছু শুনি। স্যার প্রত্যেকটা বইতে লেখা আছে প্রশাসনের পদক্রম উপকমিশনার, এটা তো নাই। উপকমিশনার কোনো শব্দ তো আমরা পাই নাই স্যার প্রশাসনের জন্য। এরপর স্যার এই যে সে ফর পুলিশের হায়ারার্কি,
আমি একটা বই বা গাইডে কেউ যদি থাকেন আমার এই আলোচনা শুনেন, প্লিজ ইনবক্স মি যদি আপনাদের থাকে। একটা বইতে আমি পুলিশের হায়ারার্কিটা আমি দেখি না, আমি জাস্ট একটা উদাহরণ শুরু করলাম। এরপর তো হোয়াট আর দ্য কি ফাংশনস অফ এ ডেপুটি কমিশনার, তখন সেখানে গিয়ে এমন কিছু একটা লিস্ট, লম্বা লিস্ট পাচ্ছে, কিন্তু মূল কাজগুলো সেখানে নাই। বেসিক তিনটেই বলে না, বেসিক তিনটাই বলে না, হয়তো সে 10-12টা ওই- বানিয়ে ফেলছে। ওইগুলা ওই বেসিক তিনটারই অংশ। হ্যাঁ, বেসিক তিনটারই একটা খোলাসা করে বলা একটা জিনিস। তারপর স্যার ম্যাক্স ওয়েবার সরাসরি নিজে আইডেন্টিফাই করেন না, বলেন নাই যে আমার 3টা বৈশিষ্ট্য 5টা বৈশিষ্ট্য বলেন নাই, কিন্তু ম্যাক্স ওয়েবার নাম দিয়ে অনেকেই আমরা বিউরোক্রেসির বৈশিষ্ট্য বলে যাচ্ছি, এই ধরনের কিছু বিষয় হয়। যেহেতু অনেক টেক্সট বই, রেফারেন্স বই পড়ার সুযোগ অনেকে নাই বলে মনে করেন, এই যে 28 তারিখ পরীক্ষা, মানে আজকে কয় তারিখ? আজকে স্যার 11 11 তারিখ। 11 তারিখ। তার মানে স্টিল আপনার কাছে প্রায় 20 দিনের মতো সময় মিনিমাম আছে। 20 দিন সময়ও আপনার সর্বোচ্চ পরিশ্রমটা আপনি করেন। পরিশ্রমটা কি? পড়ালেখা করেন, নিউজ এন্ড ভিউজ অন্যদের সাথে শেয়ার করেন, সময় ধরে অ্যাটলিস্ট 2 আওয়ার্স নিউজ পেপারের কি পড়বেন, নিউজ পেপারের সবকিছু পড়বেন, পাত্র পাত্রীর বিজ্ঞাপন থাকলে সেটাও পড়বেন, সেটাও আপনার পরীক্ষা আসবে না কে বললো? স্যার জওয়ান একটা মুভি আছে স্যার শাহরুখ খানের, জি, আমরা স্যার। যখন এই যে জি। গত ভাইবা নিচ্ছিলাম 43 বা 44তম বিসিএস এর ঘটনাক্রমে ওই হিন্দি মুভিটা একই দিনে স্যার বাংলাদেশে উদ্বোধন হয়েছে। তো জওয়ান মুভিকে, এটার অ্যাক্টরকে, এটার ডিরেক্টরকে, এটাও জানতে চেয়েছে। তার মানে বিনোদন খবরও কিন্তু বাদ যাবে না। অবশ্যই। সব নিউজে আপনি দেখবেন। আপনি তো এখন এটাও পরীক্ষা লাইফের একটা পার্ট। স্পেসিফিক এটা থেকে কোনটা থেকে জিজ্ঞেস করা হবে পিএসসির ভাইবা প্রশ্নগুলো, এটা কোথাও বলা নাই, কিন্তু কোথা থেকে জিজ্ঞেস করা যাবে না এটাও কিন্তু কোথাও বলা নাই। আপনার সাথে চমৎকার কথা স্যার, বলছেন, please. একটু সম্পর্ক। প্লিজ স্যার। জি স্যার। আমি যখন 18তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে গেছি, যখন আমরা যারা বাজার করছি, বাজারে গেলে দেখবেন বলা হয়তো হল্যান্ডের আলু, হল্যান্ডের আলু, হল্যান্ডের আলু। জি স্যার। ওইটা আমি বাজার করছি, হুম, হুম। বাজার করতে যাই, আসছে আলু কোন দেশ থেকে আসছে, এখানে 4টা দেশ আছে। আমি দেখছি যারা বাজার করে নাই তারা এটা দিতে তারা পারে। হল্যান্ড আলু বলতে পারে। কিন্তু আমরা বাজার করছি হল্যান্ডের আলু, হল্যান্ডের আলু। এই যে আপনার কথা বলে গেছে, আরেকটা জিনিস হলো একটা ইয়ে যে ওই টুথপেস্টের একটা বিজ্ঞপ্তি ছিল, তখন আমরা ওই বিজ্ঞপ্তিটা এখানে দেখতাম, ওখানে কি ফ্লোরাইড না কি একটা জিনিস আছে। Right, হ্যাঁ। তখন ওই প্রশ্ন ছিল টুথপেস্টের ইনগ্রেডিয়েন্ট কি, ফ্লোরাইড। ওই যেহেতু আমরা ওই যে বিজ্ঞাপনটা দেখছি, টেলিভিশনের ad বলছে দেখেছি, জীবনে বিজ্ঞাপন দেখে না, সে এটা উত্তর দিতে পারে না। দিতে পারবে না। তাহলে দুটো বস্তা পাই গেছি আমরা। তার মানে স্যার আমার ওপেন আই হতে হবে, ওপেন মাইন্ড হতে খোলা হবে, রাখতে হবে। তাই না? আর আপনি যেটা Open বলতেন minded। মানে যে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ, অর্থাৎ Yes. মত, দ্বিমত, হুম। ভিন্নমত, তৃতীয় মত, তর্ক, বিতর্ক, অনৈক্য, অনৈক্যের মধ্যে দিয়ে ঐক্য। রাইট, এক্স্যাক্টলি। ভ্যারাইটির মধ্যে ইউনিটি। অর্থাৎ এই বিল্ডিংটা হয়েছে না, বিল্ডিং দেখেন ইট আছে, সিমেন্ট আছে, বালু আছে, রড আছে, প্রত্যেকটা ধর্ম ভিন্ন ভিন্ন, যখন পরিমাণ মতো মিশিয়ে একটি বিশাল একটা বিল্ডিং হয়ে গেছে, Building। কংক্রিট হয়ে গেছে। দ্যাটস মিন্স তাহলে আপনি যত Consolidated। ভিন্ন মত ধারণ করবেন, ভিন্ন ন্যারেটিভকে আপনি ধারণ করবেন, তখন আপনার ন্যারেটিভের সীমাবদ্ধতা এবং অপরিপূর্ণতায় পরিপূর্ণতা যদি থাকে আপনি বুঝতে পারবেন। জি স্যার। আমার মনে হয় ছেলেমেয়েরা স্যার খুব চমৎকার ভাবে আসলে আমাদের মেইন পয়েন্টটা যদি আমরা বলি, ভাইবা বোর্ডে আমাদের আসলে জাজ করা হয় যে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইসিস কতটা করতে পারি। কারণ আমাদের স্যার, দুজন স্যারই আমাদের ইতিমধ্যে বলেছেন যে আসলে আমাদের অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসেবে আমরা ডিসিশন মেকিং এ কতটা পারফেক্ট হব সেটাই মূলত ভাইবা বোর্ডে স্যার জাজ করা হয়। সো স্যার এই বিষয়ে আমি আরেকটু দুজন স্যারের কাছ থেকে আমি প্রথমে টুকু স্যারের কাছে একটু জানতে চাবো যে আসলে সাম্প্রতিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে স্যার বলেছেন যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্রিটিক্যাল অ্যানালিসিসের জন্য বা বিষয়টা সলিউশনে আনার জন্য। তো আসলে সাম্প্রতিক কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ যদি আমরা এই ক্রিটিক্যালি কোনো কোশ্চেনের অ্যানালিসিস করতে চাই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাইলে এই আমরা একটা কথা বলছি, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস। তাহলে ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা কি এটা আগে বলি। ইয়েস স্যার। আচ্ছা, ধরেন ক্লাস 5-এ 100 জন ছেলে মেয়ে পরীক্ষা দিছে, এখানে 6-এ যায় 80 জন ভর্তি হয়েছে, তাহলে কত 20% ঝরে গেছে। আবার এই 80% যখন মেট্রিক পরীক্ষা দিছে তখন ওখানে 60%। আচ্ছা, এখন ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা হতে পারে এভাবে, আচ্ছা এখানে 20% ঝরে গেছে, ওখানে যাই ঝরে গেছে আরো 30%, তাহলে এটা কেন ঝরছে? তাহলে আপনি একটা অ্যানালাইসিস করলে এভাবে করতে পারেন যে এখানে প্রাইমারিতে লেখাপড়া খরচ কম হয়, মাধ্যমিকে যায় লেখাপড়া খরচ বেড়ে যায়, অনেক অভিভাবক তাদের লেখাপড়া খরচ করতে পারে নাই, এই জন্য তাদের কমে গেছে। এটা একটা অ্যানালাইসিস, কিন্তু এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস হয় না। এটা অন্যভাবেও তো হতে পারে, এমনও তো হতে পারে মাধ্যমিকে প্রাথমিকে উপবৃত্তি আছে, মাধ্যমিকে উপবৃত্তি নাই,
বা এমনও তো হইতে পারে যে প্রাথমিকে যারা থাকে তারা কিন্তু এমন একটা এজ আছে তাদের কিন্তু কোনো কর্মক্ষম কর্মে যাওয়া ওরা ডিপেন্ডেন্ট, কিন্তু যখন হাই স্কুল 6, 7, 8, 9 উঠে যায় তখন তাদের বিভিন্ন কর্মক্ষেত্র ওপেন হয়ে যায়, ওখানে চলে যায়। এই যে আমি 3টা দরজা খুলে দিলাম, এই 3টার উপর ভিত্তি করে আপনি একটা ডিসিশন দিতে হবে। দিস ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আমরা তো মাঝে মাঝে বলি ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আমি অনেকে দেখি, অনেক সময় দেখি একটা শব্দ বলে কিন্তু এটা তাৎপর্য বুঝে না। একটু চিন্তা করে কথা বলা। হ্যাঁ, চিন্তা করে শুধু ওয়ান অ্যাঙ্গেলে না, হুম, হুম। ভিন্ন অ্যাঙ্গেলে কথা বলা। দ্যাটস এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, তারপরে আপনার প্রশ্নটা কি ছিল? সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আচ্ছা, আমরা সাম্প্রতিক news- বিষয়টা এতে তো আপনার সচেতনতা প্রকাশ পাবে। আপনি তো মানুষ, আপনি তো সামাজিক জীব, Right. আপনি তো ইউ আর সোশ্যাল অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর পলিটিক্যাল Political. অ্যানিমাল। সুতরাং পলিটিক্যাল এরিনা এবং সোশ্যাল এরিনায় যে ঘটনাগুলো ঘটে আপনি যদি না জানেন তাহলে তো আপনি যখন আপনি দায়িত্ব নেবেন তখন এইগুলো তো কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু এগুলো একটা ডোমিনো এফেক্ট আছে, এটাকে আমরা বলি ডোমিনো এফেক্ট। ডোমিনো এফেক্ট, ডোমিনো এফেক্ট বলতে বোঝা যায় ধরেন আপনি সিগারেট খেতেছেন, আমি কাশি দিতেছি, তাহলে সিগারেট খাইছেন আপনি, কাশি দিচ্ছি আমি, ঘটনা ঘটছে এক জায়গায়, প্রভাব পড়ছে আরেক জায়গায়। Right. তাহলে পলিটিক্যাল এরিনায় যে ঘটনাগুলো ঘটে, সোশ্যাল এরিনায় যে ঘটনাগুলো ঘটে, এগুলো তো একটা ডোমিনো এফেক্ট আছে Right. এবং এটা আপনার কর্মক্ষেত্রে প্রভাব বিস্তার করে। সুতরাং আপনার এই যে এটাকে আমরা বলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আপনাকে জানতে হবে। আর ওই যে আমাদের স্যার তো একটা বলে গেছে, উনি আবার অনেক কিছু বলতে চান না, আমি একটু ওনার থেকে বয়স বেশি তো আমি একটু ডাইরেক্ট বলি। সেটা হলো এইটা, এই যে অনেকে আপনারা এই যে সফট কপি এটা দরকার আছে। আমি দেখছি মোবাইল থেকেও কিন্তু অনেক কিছু শিখা যায়। আমি আগে যত মোবাইল বিরোধী ছিলাম এখন না, আসলে কিভাবে ইউজ করছে। তবে কিছুদিন আগে আমাদের এনসিটিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা বলছে কিনা, প্রোগ্রামে সবাই বলতেছে যে টিজি কেউ পড়ে না, সুতরাং হার্ড কপির দরকার নাই, সফট কপি দিলেই হয়। তখন আমি বলছিলাম চেয়ারম্যান স্যারকে, আমাদের চেয়ারম্যান স্যারকে লক্ষ্য করে বলছেন, স্যার আসলে হার্ড কপি হলো একটা সংবেদনশীল রমণীর মতো, যার ছোঁয়া লাগবেই। ঠিক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বইয়ের কোনো বিকল্প নাই, হার্ড কপির কোনো বিকল্প নাই, পেপার পত্রিকার কোনো বিকল্প নাই। তবে যে পেপারগুলো পড়েন তাদের সম্পাদকের নাম, তাদের ওই যে জিনিসগুলো বেসিক, এইগুলো আপনাদের অনেক সময় মূলনীতি। জিজ্ঞেস করে, এগুলি তাদের এডিটোরিয়াল পলিসি, এগুলো অনেক সময় জিজ্ঞেস করে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, ওবায়দ স্যার যদি এই বিষয়ে একটু অ্যাড যে স্যার যেটা বললেন ক্রিটিক্যাল অ্যানালাইসিস, আমরা জানি যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হলো গত কয়েক বছর গাজা ধরে, আমাদের গাজাতে যে যুদ্ধ সিচুয়েশনটা হলো। রয়েছে। ইদানিং কয়েকবার পত্রপত্রিকা আমরা দেখলাম ট্রাম্পের এত চাপ সত্ত্বেও কেন সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে না বা ইসরায়েলের সাথে Right. রিলেশন ডেভেলপ করতেছে না। এই যে এই জিনিসগুলো না পড়লে তাহলে চাপটা কিভাবে দেয়। আবার তো দেখলাম যখন উনি বিনিয়োগ করতে যান, যে মোহাম্মদ বিন সালমান খাশোগিকে হত্যার সাথে জড়িত বলে এর প্রিভিয়াস প্রেসিডেন্ট বলেছেন যে কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সৌদি আরবের বিরুদ্ধে, এবং তাকে তার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জায়গায় তাকে অতিথি হিসেবে স্মরণকালের সেরা রিসেপশন দিল দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে তার জন্য 7 খুন মাপ, ওই আমাদের বাঙালি প্রবাদের মতোই। এবং তিনি যখন এত 1 ট্রিলিয়ন বিনিয়োগের কথা বলেছেন সেখানে, তখন বলা হচ্ছে কি এটাকে কি বলবো, এরপর এটা করার পরেও তাকে আবার চাপও দেওয়া হচ্ছে কি ইসরায়েলের সাথে রিলেশন ডেভেলপ করতে, কিন্তু উনি মানতেছেন না। তাহলে কেন এটা হচ্ছে? তার মানে সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রিলেশনের সাম্প্রতিক হাল হকিকত জানতে হবে, ঐতিহাসিক প্রেক্ষাপটে জানলে তো আরো ভালো। প্লাস হচ্ছে সৌদি আরব ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবিচ্ছেদ্যতার মূল কারণটা কোথায়, কেন এখানে ইসরায়েল অ্যাডভোকেসি করতেছে নিজের থেকে গায়ে এসে, এই বিষয়গুলো। আবার আমরা অনেকেই বলি না ইরান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, আদার্স আমরা অনেক মুসলিম কান্ট্রি, তাহলে কেন আমরা তার পক্ষে দাঁড়াচ্ছি না? অথবা আশেপাশের রাষ্ট্রগুলো কেন তার ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলকে বা আমেরিকাকে এখানে যুদ্ধ বিমান পাঠানোর সুযোগ দিচ্ছে, বোমা মারার সুযোগ দিচ্ছে? এই যে অ্যানালাইসিস গুলো, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো, আবার শুনতেছি রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল গ্যাস কিনতেছেন হচ্ছে অপরিশোধিত তেল গ্যাস হচ্ছে ভারত, আবার এদিকে তার সাথে সম্পর্ক, এদিকে আবার আমেরিকা মনে করেন উপর্যুপরি চাপ দিয়ে যাচ্ছে ভারতকে তেল না কেনার জন্য। এই যে বিষয়গুলোর অ্যানালাইসিস, এই যে আপনি যেটা বলেন ক্রিটিক্যাল, এটা তো এরকম, তাহলে এরকম হচ্ছে কেন, তাই না? এরা তো ভালো সম্পর্ক, তার মানে এরকম চাপ তৈরি প্রশ্ন আসছে কেন? এই ধরনের করে চিন্তা করতে পারা। যেমন আমাদের ধরেন অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সংস্কার কমিশনে জানেন স্যার তাদের স্যার প্রায় 450 এর মতো বিভিন্ন ওই যে ধারা উপধারা এরকম করে তারা প্রপোজাল গুলো দিয়েছিল।
সর্বসাকুল্যে 8 থেকে 10টা ধারা নিয়ে অনেক তুলকালাম হলো, আচ্ছা আচ্ছা কিন্তু ওখানে 440টা ধারা যেগুলো নিয়ে আলোচনা হয় না, এগুলো তো তাহলে ঐক্যমত আছে। অ্যাকসেপ্টেড বা ঐক্যমতে আসছি, এগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে আলোচনা নাই। যে 8-10টা হয় নাই এগুলো নিয়ে খুব আলোচনা সমালোচনা সমাজে খুব হলো। ওই যে বৈবাহিক ধর্ষণ একটা বিষয়, তাহলে এটা নিয়ে আমরা বিশেষ ভাবে পরে আমরা প্রশ্ন দেখলাম, এটা কি, ওইটা কি, এটা কি না, ওইটা কি না, তাই না? তাহলে এগুলো আপনি কোন কোন অ্যাঙ্গেল, স্যার বললো যে এক অ্যাঙ্গেল না, একাধিক ন্যারেটিভের অ্যাঙ্গেল থেকে দেখে আপনাকে সেখানে মেজারমেন্ট করতে হবে। ডিসিশন দিতে আপনার নলেজ থেকে আপনি এটাকে বিষয়টাকে কিভাবে দেখছেন, এটা আমার মনে হয় ক্রিটিক্যাল অ্যানালিসিস। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এই পর্যায়ে একটু ভিন্ন প্রসঙ্গে যাব স্যার। স্যার আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার ASM ফাতে আকরাম স্যার। স্যার নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন স্যার? জি, ফাতে শোনা যাচ্ছে। স্যার, স্যার স্যার আমরা নিশ্চয়ই জানি যে আমাদের BCS এর যে ক্যাডার চয়েস, এই ক্যাডার চয়েসে অনেকে হচ্ছে অনেক প্রার্থী রয়েছেন যারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার গুলো তাদের হচ্ছে ফার্স্ট চয়েসে রাখেন। যেমন হচ্ছে আমাদের যে ডাক্তার ভাই বোনেরা রয়েছেন এবং হচ্ছে আমাদের যে শিক্ষকরা রয়েছেন, অনেকে হচ্ছে তাদের বাই চয়েস জেনারেল ক্যাডার গুলো প্রথমে না দিয়ে তারা হচ্ছে তাদের যে সাবজেক্টিভ ইস্যুগুলো, যেমন ডাক্তাররা হচ্ছে তাদের ক্যাডারটাকে ফার্স্ট চয়েসে রাখেন। সো স্যার এক্ষেত্রে যারা হচ্ছে যে ভাই এবং বোনেরা ডাক্তার যে ভাই বোনেরা রয়েছেন তারা হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট চয়েসে রেখেছেন তাদের সাবজেক্টিভ ইস্যুটাকে, সো তাদের ভাইবা প্রিপারেশনটা আসলে কিভাবে হওয়া উচিত বা কোন পর্যায় থেকে তাদের এই ভাইবা প্রিপারেশনটা স্যার শুরু করলে বেটার হবে স্যার? ধন্যবাদ। স্যার যেহেতু তারা টেকনিক্যাল ক্যাডার এবং হচ্ছে টেকনিক্যাল চয়েসটা আগে রেখেছে, কিন্তু এটা কি শুধু হচ্ছে ডাক্তারদের জন্য নাকি হচ্ছে শুধু মানে জি স্যার, স্যার ডাক্তারদের জন্য। হ্যাঁ, যারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার চয়েসে রেখেছে তারা তো হচ্ছে তাদের টেকনিক্যাল ভাইভাই ফেস করবে, মানে ডাক্তারদের ভাইবা ফেস করবে, সাথে হচ্ছে আদার্স, মানে তার তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে আহ এই ক্লিনিক্যাল বিষয়ও থাকবে এবং হেলথ কমপ্লেক্স রিলেটেড বিষয়গুলোও চলে আসে ডাক্তারদের ক্ষেত্রে। তো আমি এখানে বলবো যে ডাক্তারদের ক্ষেত্রে যে বিষয়টা হাইলাইটেড হয় সেটা ডিপেন্ড করে হচ্ছে চিকিৎসক যিনি ভাইবা বোর্ডের সদস্য তার উপর ডিপেন্ড করে। সে যদি ফার্মাকোলজি সাবজেক্টের হয়, দেখা যায় যে সে ফার্মাকোলজি থেকে কিছু কোশ্চেন করে, সে বায়োকেমিস্ট্রি হলে বায়োকেমিস্ট্রি রিলেটেড কোশ্চেন করে, সার্জারি হলে সার্জারি রিলেটেড কোশ্চেন করে। কিন্তু আহ, তার বাদে অন্য যারা থাকে তারা তো আর ডাক্তার না, তারা হচ্ছে দেখা যায় যে সচিব হতে পারে বা শিক্ষক হতে পারে। তো তখন যেটা হয়, তারাও ডাক্তার রিলেটেড প্রশ্নই করে, কিন্তু তারা চলে যায় হচ্ছে হেলথ কমপ্লেক্সের প্রধানকে, হেলথ কমপ্লেক্স কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ইপিআই শিডিউলটা কেমন হয়, উপজেলাতে কি অবস্থা হয়, এই রিলেটেড প্রশ্ন করে থাকে। বা দেখা যায় যে মাঝে মাঝে পোস্টমর্টেম রিলেটেড প্রশ্ন করে, এরপরে ইনজুরি সার্টিফিকেট রিলেটেড প্রশ্ন করে। তো টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার নিজের যে ক্যাডার, সেই রিলেটেড প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যে খুব ডিপে যায় তা না। দেখা যায় যে এমন প্রশ্নই করে যেটা জাস্ট একটু বুদ্ধি খাটালে উত্তর দেওয়া যায়। তো এখানে অনেক সময় অনেকে নার্ভাস হয়ে যায়, কিন্তু নার্ভাস হওয়ার কিছু নেই, কারণ 5 বছর এমবিবিএস পড়ে আসার পরে ডাক্তারদের ক্ষেত্রে যে টেকনিক্যাল ক্যাডারে যে প্রশ্নগুলো তাদের করা হয় সেগুলো সবই কিন্তু কমন পড়ে, আনকমন কিছুই থাকে না, শুধু মাথাটা ঠিক রেখে উত্তর দিতে হয়। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ভাইবার যে বইগুলো আছে বা ভাইবা রিলেটেড যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে যে কি প্রশ্ন হতে পারে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে উপজেলা হেলথ কমপ্লেক্সের কি অবস্থা, সেখানে হেড কে, তারপরে হচ্ছে জেলাতে হচ্ছে প্রধান কে, এখানে সিভিল সার্জনের ভূমিকা কি, আবার জেলার যে হাসপাতাল বা জেনারেল হাসপাতাল সেখানে তত্ত্বাবধায়কের ভূমিকা কি, তারপরে ঢাকাতে যে সুপার স্পেশালাইজড যে হসপিটাল গুলো আছে, যেমন আহ হাড় হাড় ভাঙার জন্য আমাদের যে অর্থোপেডিক্স হাসপাতাল আছে, চোখের জন্য এনআইও আছে, তারপরে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট আছে। এই যে ইনস্টিটিউট গুলো আছে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, এগুলোর স্ট্রাকচার অনেক সময় জিজ্ঞেস করে যে এখানে হচ্ছে এখানে কি চিকিৎসা হয়, কি বিশেষায়িত চিকিৎসা হয়, এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞেস করে। বেশিরভাগই দেখা যায় যে খুবই কমন একটা প্রশ্ন, এমন এমন প্রশ্ন করে যেটা উত্তর আসলে একদম জানা এবং উত্তর সহজেই দেওয়া যায়। আর উপজেলার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ডাক্তাররা যখন উপজেলা রিলেটেড প্রশ্ন ফেস করে যে এই রোগীটার কি করবা বা কি করবেন,
তখন তারা দেখা যায় যে প্রথমে রেফারের কথা বলে ফেলে। কিন্তু উপজেলার স্ট্রাকচারে দেখা যায় যে কনসালটেন্ট আছে। সেখানে গাইনি কনসালটেন্ট আছে, অর্থোপেডিক্স এর কনসালটেন্ট আছে, অনেক উপজেলাতে আইএনটি কনসালটেন্ট আছে। তো সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমি প্রাইমারি ট্রিটমেন্ট দিব এবং এই রিলেটেড যে কনসালটেন্ট সেই কনসালটেন্টের সাথে আমি কনসাল্ট করব। এরপরে যদি হচ্ছে আমি উপজেলাতে ম্যানেজ করতে না পারি তাহলে আমি রেফার করব। এইভাবে যদি প্রশ্নের উত্তরগুলো দেওয়া যায় দেখা যায় অনেকগুলো উত্তর সহজ হয়ে আসে। আবার উপজেলাতে হচ্ছে দেখা যায় যে অনেক সময় যে উপজেলাতে কি টেন্ডারের মাধ্যমে কি জিনিস ক্রয় করা হয় এটা একটা জাস্ট বেসিক নলেজ থাকলেই হয় যে উপজেলার ওষুধ উপজেলাই কিনে থাকে। এই বিষয়গুলো। একই বিষয় চলে আসে হচ্ছে যে অন্যান্য টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রেও দেখা যায় যে শিক্ষকদের ক্ষেত্রেও স্যার ভালো বলতে পারবেন যে তাদের হচ্ছে সাবজেক্ট রিলেটেড প্রশ্নই বেশি করে থাকে। তো আমি বলব যে এখানে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নাই। বরং হচ্ছে আমাদের যে বিষয়গুলোকে আমরা হাইলাইট করি সেই বিষয়গুলো যদি একটু সুন্দরভাবে মাথার মধ্যে গেঁথে নেওয়া যায় তাহলে এসব প্রশ্ন কোনো ব্যাপারই না। আর বারবার ভাইবা বোর্ডে যাওয়ার আগে মূলত প্রস্তুতি তো নিজে প্রস্তুত হতেই হবে। নিজেকে হচ্ছে ফিট রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা বলাটা। দেখা যায় যে আমরা অনেক সময় কথা বলার সময় ও করতেই থাকি। কিন্তু একইভাবে যদি আমরা কোনো বিষয়গুলো আয়নার সামনে দাঁড়িয়ে বলি, তো আমি তখন আমার যে সমস্যাগুলো সেগুলো আমি ধরতে পারি। অনেক সময় আমাদের কিছু শব্দ, কমন শব্দ চলে আসে। যেগুলো আমরা ভাইবার বোর্ডে বলতেই থাকি। যেমন এটা হচ্ছে, জি স্যার, হচ্ছে স্যার। এরকম দেখা যাচ্ছে অনেকবার আমি হচ্ছে বলছি, অনেকবার আমি বলছি। তো এই বিষয়গুলো একটু এভয়েড করলে ভাইবাটা একটু সুন্দর হয়, মার্জিত হয়। তো সব মিলিয়ে আমি বলবো যে হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। আগের ভাইবা বোর্ডে বা আগের বিসিএস এর ভাইবা বোর্ডে কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমরা নোট করেছি। নোট করে সেগুলো সবাইকে বলেছি যে এই রিলেটেড প্রশ্ন হতে পারে। তো সেই বিষয়গুলো আসলে আমাদের মাথায় নিয়ে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশ্ন খুবই কমন প্রশ্ন। এগুলো আউট হওয়া প্রশ্ন। বিসিএস থেকে বিসিএস এ এই প্রশ্নগুলো আসতেই আছে। আর সাম্প্রতিক যে সময়ে যে প্রশ্নগুলো আসছে সাম্প্রতিক সময়ে বিসিএস কম হয়নি। এবং সেই বিসিএস গুলোর যে ভাইবার যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর দিকে নজর রাখা। সে বিসিএস এর বোর্ড গুলো কেমন হয়েছে সেদিকে নজর রাখা। এগুলো একটু চোখ কান খোলা রাখলেই প্রিপারেশন নেওয়াটা সহজ হবে এবং প্রিপারেশন নেওয়াটার জন্য মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে সদিচ্ছা। আমরা দেখেছি আমরা যখন হচ্ছে জেনেসিস এর মক ভাইবা নিয়েছি, মক ভাইবাতে কেউ এসে ফেস করতে পারেনি, ঠিকমতো বলতে পারেনি, অনেক কিছু আটকে গেছে। তাকে আমরা পরামর্শ দিয়েছি যে আপনি আবার পরের ভাইবা আরেকদিন মক ভাইবা দেন। দেখা গেছে যে অনেকেই ২ বার ৩ বার মক ভাইবা দিয়েছে এবং এরপরে সে কনফিডেন্স পেয়েছে। এবং একদম লাস্টে যে মক ভাইবাটা দিয়েছে তাকে তখন দেখেছি আমরা সে অনেক কঠিন প্রশ্নও সুন্দরভাবে বলে ফেলছে। মানে এটা মূলত হচ্ছে তার কনফিডেন্স লেভেলটা গ্রো করার কারণে এরকম হয়েছে। এবং সে ভাইভাতে পাসও করে গেছে। তো আসলে বিষয়গুলো বলার প্র্যাকটিস করা। বলার প্র্যাকটিসটা আমরা ২ জন পার্টনার মিলে কথা বলে প্রশ্ন জিজ্ঞেস করেও করতে পারবো। আবার বিসিএস এর মক ভাইভাতে এসেও করতে পারবো। আর সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো এনালাইসিস করেও করতে পারবো। তো আশা করব যে এই বিষয়গুলো মাথায় রেখে যদি সবাই প্রিপারেশন নেয়, ইনশাআল্লাহ সবার ভাইবা প্রিপারেশন খুবই ভালো হবে। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনি শেয়ার করার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদমই স্যার অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা স্যার দুজন স্যারের কাছে একটি বিষয়ে মূলত একটু একদম ইতিমধ্যে আমরা এই বিষয়ে অনেকবারই হচ্ছে কথা বলেছি স্যার। তারপরও একেবারে ফাইনাল স্টেজে এসে আমরা একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে জেনে আমরা স্যার অনুষ্ঠানটা শেষ করব। সো এই ক্ষেত্রে স্যার আমি একটু জানতে চাচ্ছি যে ভাইবা বোর্ডে প্রার্থীর অন্যতম মেজারমেন্টের ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রার্থী আসলে কতটুকু অনেস্ট অর ইন্টিগ্রিটি আছে কিনা তার মধ্যে। সো স্যার আমি প্রথমে টুকু স্যারের কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে কোন ধরনের প্রশ্নের মাধ্যমে ভাইবা বোর্ডে একজন প্রার্থী মূলত অনেস্টি এবং ইন্টিগ্রিটিটা চেক করা হয় এবং হচ্ছে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো কিভাবে হলে ভাইবা বোর্ড আসলে সন্তুষ্ট হয় স্যার যদি একটু সংক্ষেপে বলতেন স্যার। ধন্যবাদ। এটা এটা ইন্টিগ্রিটির বাংলা বলা হয়েছে শুদ্ধাচার। এটা হলো নৈতিকতা এবং সততা দ্বারা পরিচালিত আচরণগত উৎকর্ষতা। আর এটাকে এফেক্টিভ ডোমিন বলে। এফেক্টিভ এটা
মেজার করা ভেরি টাফ। তবে আপনার সাথে বিভিন্ন এটা কিছু টেকনিক আছে, কিছু স্ট্র্যাটেজি আছে, এ নিয়ে অনেক রিসার্চ আছে। ওই ওই যারা ভাইবা বোর্ডে থাকে স্যার এখানে আমি একটু স্যার ইন্টারাপ্ট করি। ভাইবা বোর্ডে আমাকে স্যার স্পেশালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি একটু শেয়ার করি, আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে আসলে বাংলাদেশে তো অনেক ধরনের সমস্যা রয়েছে, যে দুর্নীতি রয়েছে, ঘুষ রয়েছে। তো আপনি আসলে কি মনে করেন যে কোন বিষয়টা সোসাইটিতে যদি আমরা এস্টাবলিশ করি, তাহলে এই দুর্নীতি বা ঘুষ সবগুলোই হচ্ছে অটোমেটিক স্যার বন্ধ হয়ে যাবে? তো স্যার এই ধরনের কোশ্চেন মনে হয় আমাদের এই যে অনেস্টি ইন্টিগ্রিটির পারপাসে করা হয় স্যার। যেমন আপনার আমি ভালো প্রশ্ন করছি। আমি মনে করি আপনার হয়তোবা আপনি বলবেন যে কঠিন আইন, তারপরে Right, sir. হায়ার অ্যান্ড ফায়ার, কিন্তু Right. আমি যদি মনে করি সোশ্যাল রেজিস্ট্যান্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাইট স্যার। সোশ্যাল আগে দেখেন আমাদের দেশে কিন্তু এই আজ থেকে 50 বছর আগে 100 বছর আছে যারা ঘুষ খেত, যারা অনিয়ম করত, এবং তাদেরকে সমাজে কিন্তু এক ওয়ান সাইডেড করে রাখতো, Right. এবং তাদের সামাজিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিত না এবং তাদের দাওয়াতে যেত না। তার মানে দেয়ার ইজ এ ওয়ান কাইন্ড অফ সোশ্যাল রেজিস্ট্যান্স, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আমি আইন বিধি পদ্ধতি দ্বারাও করা সম্ভব না। এখন আপনি যে বলছেন ইন্টিগ্রিটি, এই ইন্টিগ্রিটিরে আমরা ভাষায় বলি, আমরা ভাষায় এটাকে বলি এফেক্টিভ ডোমেন। এর মধ্যে আছে ইন্টিগ্রিটি, আছে ভ্যালুজ, আছে নর্ম, আছে কনভেনশন, আছে কাস্টম, আছে রিচুয়াল আছে, এবং এগুলি বাহির করা খুব টাফ। তবে এইগুলো বাহির করার বিভিন্ন স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স আছে, এবং এই বিষয়ে অনন্ত গবেষণা হচ্ছে, এবং একজন মানুষের সাথে আলাপ করলে অনেক সময় বোঝা যায় তার টেন্ডেন্সি কোন দিকে। এবং নিশ্চয়ই। যারা ভাইবা বোর্ডে থাকে তারা অবশ্যই বিজ্ঞ, এবং বিজ্ঞ। আপনার যদি থাকে প্রফেসর থাকলে ফুল প্রফেসর হয় কলেজ, বেশিরভাগই বিশ্ববিদ্যালয়। আবার ব্রোকার থাকলে মিনিমাম 20 বছর তারা সিভিল সার্ভিসে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। সুতরাং তারা এই কাজ করার অভিজ্ঞতা দিয়ে, তারা যেহেতু তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা বুঝে, যদিও 100% বুঝে, এটা খুব টাফ হবে। রাইট। স্যার ওবায়দ স্যার যদি এই বিষয়ে কিছু বলেন। এটা আসলে স্যার তো এগুলোর একজন ভালো এক্সপার্ট, এবং এখানে বলা ঠিক হবে কিনা জানি না। স্যারের মানে দুর্নীতির ব্যাপারে কিন্তু স্যারের অফিসে স্যার জিরো টলারেন্স ঘোষণা করেছেন, স্যারের বর্তমান অফিসও এবং এর আগের অফিসও। কংগ্রাচুলেশন স্যার। ধন্যবাদ। এবং সেটা ঘোষিত ভাবে, একদম। অঘোষিত না। এবং আমি যতটুকু জানি, স্যারকে কোনো এক ঈদে কোনো এক ভদ্রলোক ঈদের জামা কেনার জন্য 50,000 টাকা পাঠিয়ে বলো যে ভাই 3,000 টাকা হইলে আমি নিতাম, আমার শার্টের দাম 2-3 হাজার টাকা হবে, কিন্তু 50,000 তো শার্ট কেনা হয় না, আপনার ইন্টেনশন আমার পছন্দ হয় না। স্যার ব্যাক করেছেন, থ্যাংক ইউ স্যার। এটার বলার অর্থ হলো যে আসলে যারা স্যার যেটা বললেন, এখানে বিউরোক্রেটস অথবা ইউনিভার্সিটি এক্সপার্ট টিচার্স যারা থাকেন, অথবা অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা থাকেন, তারা তো একটা অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতার ফলেই তারা কিন্তু সেখানে যাওয়ার সুযোগটা পাচ্ছেন। আমি বলবো যে এটা একটা সুযোগ ইয়াং জেনারেশনের সাথে ভাব বিনিময় করার জন্য, তাদেরকে বোঝার জন্য। তো সেখানে আসলে একজন স্টুডেন্ট যখন কথা বলেন, প্রশ্নের ধরন, তার চাহনি, ওই যে বললাম বডি ল্যাঙ্গুয়েজ তো আপনি এড়াতে পারবেন না। আপনার চোখের চাহনিতে যে পরিবর্তন, সেটা তো আপনি রাইট। এড়াতে পারবেন না। চোখ নাকি মানে কোনো কিছু হাইড করতে দেয় না। যায় না। যে হ্যাঁ। মনের কথা বলে। হ্যাঁ, মনের কথা বলে। বা আপনি কি এটা বানিয়ে বর্তমান সময়টা পার করার জন্য বলছেন, নাকি এটা আপনি রিয়েলি ধারণ করেন? রাইট। ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে কথাবার্তার মাধ্যমে চলে আসে। আর যারা আসলে এগুলো জানে, তারা যে খুব বেশি আইন টাইনকে খুব বেশি গুরুত্ব দিয়ে যে এটা হয়, এটা বাধ্য করে করা যায় না। স্যার বললেন সোশ্যাল রেসিস্ট্যান্স। আমরা দেখবেন, আমরা যারা রোজা রাখি, আমরা যারা মুসলিমস, কেউ তো আমাদেরকে ফোর্স করে না, অন্তত এই এট দিস স্টেজ অফ লাইফ। হ্যাঁ, গোপনে কিছু খাওয়া কিন্তু হ্যাঁ, দেখলো না। হ্যাঁ। কিন্তু আমরা তো দেখছি যে মানে যারা পালন করে তারা সিনসিয়ারলি করে। ঠিক আছে? তো সুতরাং এটা একটা বিষয়। আবার অন্য দিক থেকে আপনি আদার সাইডে বলতে পারেন, আমরা বেশভূষাই খুবই যথেষ্ট ধার্মিক মনে হয়। আবার আমরা ধরেন করাপশনের সাথেও এটা আবার ন্যাশনাল আইডেন্টিটি অনেক সময় তৈরি হয়ে যাচ্ছে। আনফরচুনেটলি আমরা দুর্নীতির সুযোগগুলোতে আমাদের পারফরমেন্স অত্যন্ত নাজুক স্টিল। তো এই সমস্ত বিষয়ে আসলে ছাত্র নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন করে লেকচার দেন। এই ব্যাপারে স্যার ধারণা অনেক ভালো। এই বিষয়ে আসলে প্রশ্ন করলে তারা বুঝতে পারেন। আবার এটাও ঠিক, তারা যে 100% বুঝতে পারেন তাও না। এটা খুব যদি প্রিজুডিস কিছু মেন্টালিটিতে থাকে, সেটাও তো আর দূর করা না, তারা যদি আবার অবজেক্টিভ না হয়ে সাবজেক্টিভ হয়ে যায়, সাবজেক্টিভ হয়ে যেতে পারে। দুর্বলতা তো থাকেই, লিমিটেশনটা থাকার পরেও এটা তো আবার হ্যাঁ। সর্বোপরি তো স্যার আমরা লাখ হ্যাঁ। ফ্যাক্টরেও বিশ্বাস করি। হ্যাঁ। এটা আমি যেটা বলছি, আপনার সাইকোমোটর ডোমেন আর আপনার সাইকোমোটর ডোমেন আর কগনিটিভ ডোমেনটা বোঝা যায়।
আপনার প্রশ্ন করছে বাংলাদেশের রাজধানী কি ঢাকা, বোঝা যায়। হ্যাঁ, কিন্তু আপনার এফেক্টিভ ডোমেন ওই যে যেটা বলছেন এটা বোঝাটা কঠিন। খুবই কঠিন। বাট এতদ সংক্রান্ত বিষয়ে রিসার্চ হচ্ছে। ওই আপনি দেখবেন পুলিশ যখন কোনো অভিযুক্তকে ধরে, আপনি প্রশ্ন করলে দেখবেন ও উত্তর দিবে না। আমরা তো দেশে তো সত্য মারপিট করে, কিন্তু বিদেশি কি মারপিট করে? না। তো ওরা যে দোষী কিনা কেমনে বাইর করে? প্রশ্নের মাধ্যমে স্ট্র্যাটেজি ট্যাকটিক্স তো ঠিক ভাইবো এবং স্ট্র্যাটেজি সাইকোলজিক্যালি সাইকোলজিক্যালি এগুলো বোঝা যায়, কিছুটা বোঝা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা Thank you. প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এখানে পেজে দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করেছেন। জাস্ট আমরা স্যার একটি কোশ্চেনের মানে অ্যান্সার একটু স্যার দুজনের কাছ থেকে জানতে চাবো। হাসান আনসারি ভাই জানতে চেয়েছেন যে স্যার ভাইভাতে প্রশ্ন বুঝতে না পারলে কি বলবো? যে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে স্যাররা যে কোশ্চেনটা করে সেই কোশ্চেনটা আমরা অনেক সময় সামহাউ মিস করে ফেলি বা ভালোভাবে বুঝতে পারি না। সো স্যার টুকু স্যার এই ব্যাপারে যদি এটা সিম্পলি আপনি ভদ্রভাবে সরি স্যার বললে ওনারা আবার প্রশ্নটা আবার রিপিট করে। অসংখ্য ধন্যবাদ। ভেরি সিম্পল। এটা ওই যে কোনো ইয়া না করে স্যারের কাছে স্যার আমি বুঝতে পারি, কাইন্ডলি আমি যদি আবার একটু শুনতে পেতাম। শেষ। বিনয়ের সাথে এটা বলা যায়। স্যার আমাদের সাথে আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু নাসের টুকু স্যার এবং হচ্ছে মোস্তফা ওবায়দুল্লাহ স্যার এবং হচ্ছে ডাক্তার ASM ফাতে আকরাম স্যার। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সবাইকে আমাদের যে জেনেসিস BCS কেয়ার যে ভাইবা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছেন সেখানে সবার ওয়েলকাম থাকলো এবং আশা করি আমরা নিশ্চয়ই আপনাদের যে সফলতার যে তাগাদা থাকে, অর্থাৎ আপনারা যে সফল হতে চান সেই আপনাদের সফলতায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো প্রোগ্রাম হচ্ছে তো। ভালো হয়েছে। না, ভালো হয়েছে স্যার, আপনি আছেন না স্যার, আপনি